বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। ভয়েজ টুয়ার্ডস অ্যান আননেমড মেডিটেরিয়ান আইল্যান্ড। একটা সমুদ্র যাত্রা, একটা অজানা দ্বীপ, 61 জন মানুষ রাতারাতি উধাও। কোথায় গেল তারা? কি রহস্য লুকিয়ে আছে এই দ্বীপের বাসিন্দাদের মধ্যে? কিসের ভয় রাত নামলেই সবাই গৃহবন্দী করে নিজেদের? এই সমস্ত রহস্যের সমাধান হবে আজ। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প সৃজিত সরকারের কলমে, লালসা আর ল্যাভেন্ডার। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম, অন্যান্য ভূমিকায় অভিষেক। শুরু হচ্ছে আজকের গল্প সৃজিত সরকারের কলমে, লালসা আর ল্যাভেন্ডার। নাম স্বপ্নীল চক্রবর্তী, পেশা প্রত্নতাত্ত্বিক, বয়স 35, শিক্ষাগত যোগ্যতা MA, MPhil, PhD। 17 মার্চ বিকেলবেলা। জাহাজটা ক্রমশ ছোট হতে হতে মিলিয়ে যাচ্ছিল অসীমের বুকে। অনন্ত বিস্তৃত ঢেউয়ের সাম্রাজ্য থই থই করছিল আমাদের চোখের সামনে। একটা দুটো করে ডলফিন লাফিয়ে উঠে শরীরে মেখে নিচ্ছিল গোধূলির আলো। আর আমার বুকের ভেতরে অদৃশ্য একটা প্রদীপ ঠিক যেন নিভে যাওয়ার আগের মুহূর্তে শেষবারের মতো দপদপ করে উঠছিল। কেন হচ্ছিল এমন? একাকিত্ব কি কোণঠাসা করে ফেলছে আমাকে, নাকি শঙ্কা গ্রাস করছে? এই দ্বীপেই আমাকে কাটাতে হবে আগামী কয়েকটা মাস। নিতান্ত দিকভ্রষ্ট না হলে কোনো জাহাজই যেতে চায় না এই দ্বীপের পাশ দিয়ে। আধুনিকতার পালিশ আর প্রযুক্তির আঁচড় এই জায়গাকে এখনো ছোঁয়নি। সময় যে এখানে থেমে আছে বিগত কয়েক শতাব্দী ধরে, এসব কি জানতাম না আমি? জানতাম, 100 বার জানতাম। এখানে আসার আগে কর্তৃপক্ষের দেওয়া প্রায় 250 পৃষ্ঠার রিপোর্ট আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছিলাম কয়েক রাতের ঘুম নষ্ট করে। সবই তো লেখা আছে সেখানে, একদম বিশদে। এখানকার আঞ্চলিক এবং ভৌগোলিক বৈশিষ্ট্য, আবহাওয়ার খামখেয়ালি আচরণ, ঝুঁকির সম্ভাবনা, নানান দুর্ঘটনার খতিয়ান, স্থানীয় উপজাতিদের রীতিনীতি। তবুও সবকিছু জেনে শুনে তুলনামূলক সুবিধাযুক্ত প্রকল্পগুলোকে ছেড়ে এটাকে বেছে নিয়েছিলাম আমি। অবশ্য সেই কলেজ পড়ুয়া ছাত্র থাকার সময় থেকে অ্যাডভেঞ্চারের ইচ্ছেটা সুপ্ত হয়েছিল আমার মনের মধ্যে। রোমাঞ্চকর উপন্যাস পড়তে পড়তে কিংবা পাঠ্য বইতে সুদূর দ্বীপের খুঁটিনাটি জানতে জানতে কল্পনায় বুঁদ হয়ে থাকতাম আমি। স্বপ্ন দেখতাম বিজন দ্বীপে একাকী তাঁবুর মধ্যে বসে পেট্রোম্যাক্সের আলোয় আমি ডায়েরি লিখছি। অনেক দূর থেকে ভেসে আসছে রাত চড়া পাখির ডাক। তাঁবুর পাশে কাদের যেন পায়ের শব্দ। রহস্যময় ছায়ারা নিচে বেড়ায় চোখের সামনে। আর আমি সব ভয়কে তুচ্ছ জ্ঞান করে মাটির গভীর থেকে তুলে আনছি হারিয়ে যাওয়া সভ্যতার অবশেষ। সাজিয়ে তোলার চেষ্টা করছি হারিয়ে যাওয়া কাহিনীগুলোকে, ইতিহাসকে পুনর্নির্মিত করার মাধ্যমে সভ্যতার হল অফ ফেমে নিজের নামটা চিরস্থায়ী করার বন্দোবস্ত করছি আমি। অথচ কি ভীষণ দুর্ভাগ্য, এতদিন আমি এই রকম কোনো প্রজেক্টই পাইনি। মরুভূমিতে গেছি বেশ কয়েকবার, রাতও কাটিয়েছি বালির সমুদ্রে,
কিন্তু সেখানেও মানুষের কোলাহল আমার রোমাঞ্চকে নষ্ট করে দিয়েছে বারংবার। তবে এত দিনের অপেক্ষার পর আজ বোধহয় আমার স্বপ্ন পূরণ হতে চলল। ঠিক যে মুহূর্তে কালো বিন্দু হয়ে ওঠা জাহাজটা ডুবে গেল অদৃশ্যমানতার গভীরে, অমনি আমার সঙ্গে সভ্য জগতের শেষ সূত্রটুকু যেন ছিঁড়ে গেল নিঃশব্দে। বিষণ্ণ গোধূলি এবং সোনালি ফাগে রঙিন হয়ে ওঠা ঢেউয়ের দিকে তাকিয়ে আমার মনে হলো ঠিক মহাকাশে সঞ্চরণশীল প্রত্যেকটা জ্যোতিষ্কের মতো এই পৃথিবীতে আমরা প্রত্যেকেই একা এবং বিচ্ছিন্ন। এবং মুখে যাই বলে থাকি না কেন, বাস্তবে এই একাকিত্ব এবং বিচ্ছিন্নতাকে আমরা সবচেয়ে বেশি উপভোগ করি। কারণ একমাত্র এই পরিস্থিতিতেই আমাদের চরিত্রগুলো সম্পূর্ণ নগ্ন হয় এবং আমরাও নিজেদেরকে সবচেয়ে ভালোভাবে আবিষ্কার করতে পারি। এখন চোখের সামনে ঢেউ আর আকাশের সঙ্গম ছাড়া আর কিচ্ছু নেই। তাদের মিলন বিন্দুতে একাকার হয়ে গেছে দিকচক্রবাল। আমি চোখ সরিয়ে নিলাম সেদিক থেকে। আগামী কয়েক মাস যখন এই দৃশ্যের সঙ্গেই কাটাতে হবে, তবে এখনই একে এত বেশি করে দেখে একঘেয়ে করে ফেলায় কোনো লাভ নেই। নানান রকম যন্ত্র, জল নিরোধক তাঁবু, ফোলানো বালিশ, বর্ষাতি, স্লিপিং ব্যাগ, সোলার হিটার, সোলার ল্যাম্প, ফার্স্ট এড বক্স, ওষুধপত্র, ব্যাটারি, সার্চ লাইট ইত্যাদি আমাদের সঙ্গে আমাদেরকে দেওয়া হয়েছে প্রায় 3 মাস চলার মতো। চাল, ডাল, ময়দা, টিনবন্দি মাছ, মাংস, তেল, মশলা, শুকনো সবজি, ক্যান্ড জুস, চা, কফি, গুঁড়ো দুধ, মাখন, মধু, কনডেন্সড মিল্ক, ইনস্ট্যান্ট নুডলস। যদি এর থেকে বেশি দিন এখানে থাকার প্রয়োজন হয়, তবে জাহাজ এসে আবার প্রয়োজনীয় রেশন নিয়ে যাবে। যদিও 3 মাস অনেকটাই দীর্ঘ সময়। আমার অভিজ্ঞতা বলছে অত সময় আমাদের লাগবে না। তবে শুধু জড়বস্তুই নয়, আমার সঙ্গে পাঠানো হয়েছে 2 জীবিত মানুষকেও। প্রথম জন হল এক নাইজেরিয়ান বিশ্ববিদ্যালয় থেকে সদ্য জীবাণুবিদ্যায় ডক্টরেট করা দক্ষিণ ভারতীয় যুবক ভেঙ্কটেশ। সে কাজ করবে আমার সহকারী হিসাবে। আর দ্বিতীয় জন হল দক্ষিণ আফ্রিকার এক মধ্যবয়সী পুরুষ সিমাকু, যে আমাদের দেখাশোনা করবে। সিমাকুই যাবতীয় কাজকর্ম করবে এবং প্রয়োজনে রাইফেল হাতে আমাদেরকে রক্ষাও করবে। 2 বাদামি ত্বকের বলিষ্ঠ চেহারার মানুষ। সাহস আর শক্তি 2জনের মধ্যেই আছে পূর্ণ মাত্রায়। শুধুমাত্র অভিজ্ঞতা ব্যতীত আমার আর কিছুই অতিরিক্ত নেই যা নিয়ে ওদের সামনে আমি গর্ব করতে পারি। ভেঙ্কটেশ ভাঙা ভাঙা হিন্দি বলতে পারে। অবশ্য ওর সঙ্গে আমার যাবতীয় কথোপকথন ইংরেজিতেই হচ্ছে, আর তাতে আমরা 2জনই স্বাচ্ছন্দ্য বোধ করছি। সিমাকুর বিষয়টা একটু আলাদা। বহুদিন আগেই ও আফ্রিকা ছেড়ে মুম্বাই চলে এসেছিল। ফলে হিন্দিটা ও অনেক ভারতীয়র থেকে ভালো বলতে এবং বুঝতেও পারে। বছর কয়েক এখানে এক হোটেলে কাজ করার সুবাদে নানা রকম ভারতীয় রান্নাও জানে। তাছাড়া এতদিন ভারতবর্ষে থাকার ফলে ভারতীয়দের পছন্দ অপছন্দ, রীতি নীতি সম্পর্কে একটা পরিচ্ছন্ন ধারণাও গড়ে উঠেছে ওর মনে। এখন অতি দ্রুত হাতে তাঁবু খাটাচ্ছে সিমাকু। ভারী হাতুড়ি দিয়ে কাঠের গুঁজ পুঁছছে দুমদুম শব্দ তুলে। মনে হচ্ছে এই দ্বীপের মাটি বোধহয় এক অভিশপ্ত শব, যার হৃৎপিণ্ড ফুটো করে সশব্দে গেঁথে দিচ্ছে মন্ত্রপুত পেরেক। আর ভেঙ্কটেশ নিবিষ্ট মনে মিলিয়ে নিচ্ছে সমস্ত প্রয়োজনীয় জিনিস অক্ষত আছে কিনা এবং কোনো কিছু পাঠাতে ভুল হয়েছে কিনা। কি হবে এত কিছু করে? যদি সত্যি ঝোড়ো বাতাস আমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে চায়, ওই দড়ির বাঁধন কি আটকাতে পারবে? যদি কোনো প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে গিয়ে থাকে কিংবা
না এসে থাকে ওই বিপুল লটবহরের সঙ্গে, আমরা কি এক্ষুনি সেটার আর কোনো পরিবর্তন খুঁজে পাব? অতএব আমি ওসব কিছু নিয়ে অতটা ভাবিত নই। এই প্রবল ঢেউয়ের দোলা, সি সিকনেস, সমুদ্র ঝড় ইত্যাদি পেরিয়ে যে আমরা নিজেদের অক্ষত অবস্থায় এখানে পৌঁছতে পেরেছি, এটাই কি যথেষ্ট নয়? 18ই মার্চ সকালবেলা আমরা একটু আগেই ঘুরে এলাম এখানকার লোকালয় থেকে। যেখানে আমরা তাঁবু পেতেছি সেখান থেকে মিনিট 20 হাঁটা পথ। গোটা দ্বীপে ওই একটাই বসতি, বাসিন্দা সেখানে মেরে কেটে 100 থেকে 120 জন। খেয়ে জানে ওদের উৎপত্তির ইতিহাস কি? অন্য কোনো বড় গোষ্ঠী থেকে কোনো বিশেষ কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তারপর ভাসতে ভাসতে উঠে এসেছিল এই দ্বীপে। এই বিজন দ্বীপে কায়েম করেছিল একচ্ছত্র আধিপত্য, স্থাপন করেছিল স্থায়ী অভিবাসন। নাকি এই দ্বীপটাই ওদেরকে বুকে ধারণ করে? বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একদিন বিশালাকৃতি কোনো মূল ভূখণ্ড থেকে। ওরাও আর যায়নি হয়তো অন্য কোথাও, হয়তো উপায়ও ছিল না অন্য কোথাও যাওয়ার। সরে গিয়েছিল বিচ্ছিন্ন ভূমির বিশ্বাসী অনুচরণ। হয়তো ওরা নিজেরা জানে ওদের ইতিহাস, তবে ভাষাগত বাধার জন্য কাউকে হয়তো জানাতে পারে না। সে যাই হয়ে থাকুক না কেন, এই কথা অনস্বীকার্য যে যুগ যুগ ধরে ওরাই প্রাণিত রেখেছে এই বিচ্ছিন্ন ভূখণ্ডকে। কত ঢেউ আঘাত করেছে এই দ্বীপকে, কত উল্কা গতি হারিয়ে খসে পড়েছে এর বুকে, কত ঝঞ্ঝা বয়ে গেছে এর উপর দিয়ে। সেসবের হিসেব শুধু ওরাই জানে। ওদের চোখের সামনে অঙ্কুর মহিরুহ হয়েছে, আবার মহিরুহ পচে গলে মিশে গেছে মাটির সঙ্গে। ওদের পায়ের নিচে মিখে গেছে এই দ্বীপের ধুলো মাটি। আবার ওদের মৃত্যুর পর সেই ধুলো মাটি পুনরায় ফিরেছে তাদের স্বস্থানে। এই দ্বীপ ওদেরকে যতটা চেনে, ওরাও এই দ্বীপকে ঠিক ততটাই জানে। এখনো ওরা আদিম এবং অনুন্নত। এখনো ওরা বর্ষার মতো পাথরের অস্ত্র দিয়ে মাছ ধরে, বুনো জলপাই পা দিয়ে থেঁতলে ঘোলাটে তেল নিষ্কাশিত করে, সমুদ্রের জল ফুটিয়ে লবণ তৈরি করে, কাঠের জাঁতা ঘুরিয়ে ঘাসের বীজ চূর্ণ করে। ওরা পশুপালন জানে না, ধাতু নিষ্কাশন জানে না, যানবাহন বানাতে জানে না, কোনো সভ্য ভাষাও জানে না। মাছ ধরার অস্ত্র ছাড়াও পাথর আর কাঠ দিয়ে ওরা আরও নানান অস্ত্র তৈরি করে। সেই অস্ত্র দিয়ে দিনভর বুনো পশু শিকার করে, মাটি খুঁড়ে খাওয়ার জন্য কন্দ সংগ্রহ করে, ফল পাড়ে, মাটি কর্ষণ করে 2-3 রকম ফসল চাষ করে। তবে ওরা লিখতে না জানলেও ছবি আঁকতে জানে। পাতা, ফুল, ফল, মাটি ইত্যাদির রং দিয়ে ওরা ছবি আঁকে। ওদের কুটিরের দেওয়াল থেকে শুরু করে বসতির প্রাচীর সর্বত্রই চোখে পড়ে সেই সব বহু বর্ণ ছবির অস্তিত্ব। নিজেদের শরীরেও ওরা উল্কি আঁকার মতো নানা রকম ছবি এঁকে রাখে। এছাড়া ওরা আগুনের ব্যবহার জানে এবং খাবার রান্না করেই খায়। ওরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় না, বাকল, পশু চামড়া আর উদ্ভিজ্জ তন্তু দিয়ে তৈরি পোশাক পরে। চাকার ব্যবহার জানে, পোড়া মাটির পাত্র এবং কাঠের খাট ইত্যাদি তৈরি করতে পারে। ওদের সমাজ প্রধান আর পুরোহিত পাখির পালক আর পোড়া মাটি দিয়ে তৈরি অদ্ভুত একটা মুখোশ পরে থাকে। পুরোহিতকেই ওরা চিকিৎসকের মর্যাদা দেয় এবং সমাজ প্রধানকে ঈশ্বরের প্রতিভু হিসাবে বিশ্বাস করে। অতিথিদেরকে ওরা হয়তো সম্পূর্ণ বিশ্বাস করে না, তবে তাদেরকে সম্পূর্ণ মর্যাদা দিতে কাপর্ণতা করে না। সেই সব সংস্কার যা হয়তো প্রবর্তিত হয়েছিল কয়েক হাজার বছর আগে, এখনো সেগুলোকে আঁকড়ে ধরেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে ওরা। হয়তো
এভাবেই ওরা বেঁচে থাকবে অবলুপ্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। ওদের গোটা বসতি অঞ্চলটাই কাঠ আর পাথরের প্রাচীর দিয়ে ঘেরা। গাঁথুনিটা মাটি দিয়ে তৈরি করা। না জানি কত দীর্ঘ বছর ধরে মাটি লেপে লেপে ওই পুরো গাঁথুনি তৈরি করা হয়েছে। ওদের বাড়ির দেওয়ালও ওই একই উপায়ে তৈরি করা। ছাদ ছাওয়া হয়েছে নারকেল কিংবা গোল পাতা জাতীয় কোনো গাছের পাতা দিয়ে। বেশ নিবিড় সেই ছাদের বুনন। ঘরের ভিতরে সহজে জল ঢুকবে না। সেই ছাদকে আবার কাঠের গোঁজ আর হাতে তৈরি করা দড়ি দিয়ে শক্ত করে আটকানো আছে দেওয়ালের সঙ্গে। দেখলেই বোঝা যায় যাতে ঝোড়ো হাওয়ায় সহজে ছাদ উড়ে না যায়, সেই জন্যেই এ ব্যবস্থা। কোনো প্রথাগত শিক্ষা তো দূরস্থান, তাত্ত্বিক জ্যামিতি এবং গণিতের সামান্যতম জ্ঞান ছাড়াই কেমন নিজেদের মতো করেই স্থাপত্যবিদ্যাটা রপ্ত করে ফেলেছে ওরা, সে কথা ভাবলে অবাকই হতে হয়। অবশ্য আজ মানুষ যা কিছু অর্জন করেছে সবই প্রকৃতি প্রদত্ত শিক্ষাকে অবলম্বন করে। আর দানের ক্ষেত্রে তো প্রকৃতি কোনো বৈষম্য করেনি। যতটুকু ওদেরকে দিয়েছে ততটুকুই আমাদেরকেও দিয়েছে। তবে আমরা আধুনিক প্রযুক্তির সাহায্য পেয়েছি, ওরা সেটা পায়নি। পার্থক্য বলতে কেবল এইটুকু, ওদের প্রাচীরের বাইরে কাঠের তৈরি উৎকর্ষ সব মূর্তি বসানো। সেই সব মূর্তির প্রকাণ্ড প্রকাণ্ড বিস্ফারিত চোখ, চওড়া জিভ, ভীষণ দর্শন করাল দাঁতের শাড়ি। আমি কুসংস্কারাচ্ছন্ন নই, তবে সেগুলো এতটাই বীভৎস এবং ভয়াল দর্শন যে তাদের দিকে তাকালে অস্বস্তির সঙ্গে সঙ্গে শরীর বিবশ হয়ে আসে অদ্ভুত এক আতঙ্কে। মনে হয় মূর্তিগুলোর এই কাষ্ঠল শরীরে কোথাও না কোথাও স্পন্দিত হচ্ছে প্রাণশক্তি। যখন তখন হয়তো কাঠের আবরণ ছেড়ে বেরিয়ে পড়বে রক্ত মাংসের একটা বিকট সুর। আর তারপরটা কল্পনা করারও ইচ্ছে নেই আমার। ওরা ভেষজ রং দিয়ে নিয়মিত বিচিত্রিত করে রাখে সেই মূর্তিগুলোকে। অবশ্য সেগুলো দেবতার মূর্তিও হতে পারে, আবার অপদেবতারও। এই বিষয়ে আমি খুব বেশি কিছু জানি না, আর সত্যি বলতে জানতে আগ্রহীও নই। এখানে একটা অদ্ভুত ব্যাপার বলা প্রয়োজন। আমি ওদের বসতির যত কাছাকাছি যাচ্ছিলাম একটা অস্বস্তিদায়ক গন্ধ ততই যেন তীব্রভাবে ভেসে আসছিল। গন্ধটা আমার সম্পূর্ণরূপে অচেনা। আমার শরীর গুলিয়ে উঠছিল। ব্রেকফাস্ট যেন বেরিয়ে আসতে চাইছিল বমি দিয়ে। ওদের গ্রামে পা দেওয়া মাত্র আমার চোখে পড়েছিল চারিদিকে বিছিয়ে রাখা অসংখ্য শুকনো মাছ। আর ঠিক তখনই আমার কাছে এই গন্ধের উৎসটা পরিষ্কার হয়েছিল। কাছেই সমুদ্র, হাত বাড়ালেই পাওয়া যাবে টাটকা মাছ। তবু যে কেন ওদের শুঁটকি মাছের প্রতি এত আকর্ষণ আমি বুঝতে পারলাম না। অবশ্য হতে পারে যে হয়তো শুকনো মাছের স্বাদ এবং গন্ধটা ওরা বেশি পছন্দ করে। আমাদের দেশেও তো চড়া দামে শুকনো ইলিশ বিক্রি হয়। অথবা প্রাকৃতিক দুর্যোগের সময় যখন ওদের পক্ষে মাছ ধরতে যাওয়া সম্ভব হয় না, তখন ওরা এই শুকনো মাছ দিয়ে উদরপূর্তি করে। ওদের মধ্যে যে সঞ্চয়ের প্রবণতা আছে সেটা তো দেখেইছি। তবে স্বভাবগত দিক থেকে ওরা যতই অনাধুনিক হোক না কেন, আধুনিক মানুষের সঙ্গে ওদের পরিচিতি যথেষ্ট। আজ থেকে প্রায় 6 বছর আগে যখন সভ্য জগতের সংবাদ নিয়ে প্রথমবারের জন্য এক জাহাজ এসে এখানে দাঁড়িয়েছিল, সেই জাহাজ থেকে শ্রমিকদের সঙ্গে সঙ্গে নেমে এসেছিল প্রযুক্তিবিদ এবং বৈজ্ঞানিকদের এক দল। তাদের হৈহট্টগোলে আর যন্ত্রের কর্কশ শব্দে খান খান হয়ে গিয়েছিল এই আদিম স্তব্ধতা। আর তখনই ওদের আর আমাদের মাঝখানে সেই আদিম প্রাচীরটা এক লহমায় ভেঙে পড়েছিল। হয়তো প্রথমে ওরা আমাদেরকে দেখে বিস্মিত হয়েছিল, যেমন আমরা আশ্চর্য হয়েছিলাম ওদেরকে দেখে।
উভয় পক্ষই সাবধানতা অবলম্বন করেছিলাম। তারপর এক সময় সবটা সয়ে গিয়েছিল, তবে একটা দূরত্ব প্রত্যেকেই বজায় রেখেছিলাম। পাশাপাশি থাকা সত্ত্বেও কেউই নাক গলায়নি কারোর জীবনে। ওরা আর আমরা যেন ছিলাম একই মুদ্রার দুই পিঠ, পিঠোপিঠি থাকা সত্ত্বেও যারা কখনো কেউ কাউকে স্পর্শ করে না। সেই ছিল শুরু। তারপর আরো অনেক জাহাজ এলো, দলে দলে মানুষ এলো, অসংখ্য যন্ত্রপাতি এলো। তাদের কোলাহলের নিচে চাপা পড়ে গেল সমুদ্রের গর্জন। গড়ে উঠল ছোট একটা জলবিদ্যুৎ কেন্দ্র, তৈরি হলো পাওয়ার প্ল্যান্ট। দানবীয় কঙ্কালের মতো ট্রান্সমিশন টাওয়ারগুলো স্থাপন করা হলো নানান জায়গায়। দ্বীপের একটা বড় অংশ জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ল মোটা মোটা বিদ্যুৎবাহী তার। উদ্দেশ্য ছিল একটাই, এখানে একটা উন্নত মানের গবেষণা কেন্দ্র গড়ে তোলা, যেখানে নিরিবিলিতে গবেষকরা কাজ করতে পারবেন। বায়ু প্রবাহ, ঢেউয়ের গতি প্রকৃতি, সমুদ্রের গভীরতা অনুযায়ী পরিবেশগত পরিবর্তন, সামুদ্রিক প্রাণীদের নিজস্ব বাস্তুতন্ত্র ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সব প্রাকৃতিক বিষয়ের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে অনেক দেশের সরকার এগিয়ে এসেছিল অনুদান নিয়ে। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বাড়িয়ে দিয়েছিল সাহায্যের হাত। অনেক বহুজাতিক সংস্থাও দিয়েছিল লগ্নির আশ্বাস। ফলে গবেষণা কেন্দ্র বানানোর কাজও শুরু হয়েছিল দ্রুত। এই তো আমাদের তাঁবু থেকে 10-12 পা হাঁটলেই জায়গাটা, যেখানে কয়েক বছর আগেও বিপুল কর্মযজ্ঞ চলছিল। আজ সকালে আমি আর ভেঙ্কটেশ মিলে দেখে এলাম ইমারতের পরিত্যক্ত খাঁচাটা। কতগুলো মোটা মোটা স্তম্ভ, মেঝে, সিঁড়ি, ছাদহীন চত্বর, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল পরিমাণে কাঁচামাল, সর্বত্র আগাছার জঙ্গল। তার কাটার বেড়া ভেঙে পড়েছে গুল্মলতার অত্যাচারে। বড় বড় গাছ গজিয়েছে স্থানে স্থানে। আর সেই গর্তটা যেটা খোঁড়া হচ্ছিল ওয়াচ টাওয়ার স্থাপন করার জন্য, এবং আমরা আজ এখানে আসার পিছনে পরোক্ষভাবে যে দায়ী, সেটাকেও দেখিয়ে এলাম একবার। তার ভিতর এখন গালিচার মতো পুরু হয়ে গজিয়ে উঠেছে সেই বিখ্যাত ভূমধ্য সাগরীয় ঘাস স্কিসমাস বারবেটাস, আর তার ফাঁকে ফাঁকে বেড়ে উঠেছে বুনো ল্যাভেন্ডারের ছোপ। সবুজের মাঝখানে ছিটছিট বেগুনি হাওয়ার তালে তালে দুলছে। দৃশ্যটা দেখতে এমন কিছু খারাপ লাগছিল না, তবে এমন একটা উচ্চাকাঙ্ক্ষী প্রজেক্ট মাঝপথই বন্ধ করে দিতে বাধ্য হতে হয়েছে, এই কথাটা ভেবে মনের মধ্যে একটা খারাপ লাগা অবশ্যই কাজ করছিল। আমি যেন অনেক ব্যর্থ মানুষের বিষণ্ণ দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছিলাম। প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকা অনেক কর্মীর অশ্রু, ঘাম, রক্ত আমার শরীর যেন ভিজিয়ে দিচ্ছিল। বেশিক্ষণ থাকতে পারিনি জায়গাটায়। একটু ঘোরাঘুরি করে ফিরে এসেছিলাম। সীমাকু এখন কাঠ কাটছে। ও মাটি খুঁড়ে একটা উনুন তৈরি করেছে। সন্ধ্যের পর থেকে সেই উনুনটা টানা জ্বালানো থাকবে রাত শেষ হওয়া পর্যন্ত। তাতে রান্নাবান্নার কাজও চলবে, প্রতিরক্ষাও হবে। অবশ্য এই দ্বীপে হিংস্র জন্তু বা বিষধর সাপ আছে বলে এর আগে কখনো শুনিনি। এমনকি যারা এখানে আগে এসেছিলেন এবং প্রায় চষে ফেলেছিলেন গোটা দ্বীপ, তাদের কারোর বক্তব্যেও আমি সেরকম কোনো প্রমাণ পাই। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হচ্ছে সেরকম কিছুর অস্তিত্ব থাকাটা অনেক বেশি নিরাপদ ছিল। অন্তত পরিচিত বিপদের মুখোমুখি দাঁড়ানো
অপরিচিতের আশঙ্কা বয়ে বেড়ানোর থেকে অনেকটাই ভালো। আশ্চর্য জীবনী শক্তি এই সীমাকুর। এই এখন কাঠ কাটছে, ওগুলোকে এরপরে বিছিয়ে দেবে রোদে শুকনোর জন্য। তারপর যাবে সমুদ্র তীরে কাঁকড়া ধরতে। ইচ্ছে এবং সুযোগ হলে মাছও ধরতে পারে। তারপর ফিরে এসে আবার কফি বানিয়ে দেবে। দুপুরে রান্নাবান্নার বন্দোবস্ত করবে, তাঁবুর আশেপাশের ময়লা তুলে দূরে ফেলে দিয়ে আসবে। আমাদের অন্যান্য কোনো প্রয়োজন থাকলে সেটাও মেটাবে। আমাদের এই 2 পা ফেলতে না ফেলতে হাঁপিয়ে ওঠা শরীরের সঙ্গে ওর ওই ইস্পাত কঠিন স্বাস্থ্যে কোনো তুলনাই হবে না। মুখ ফুটে কথাটা ওকে কখনো আমি বলিনি, তবে আমি জানি ওকে দেখে আমি সব সময় মনের জোর সংগ্রহ করার চেষ্টা করি। আমি ওর মতো উদ্যমী হতে চাই, কিন্তু কেন জানি না আমার যেন কিছু করতেই ইচ্ছা করে না। গত রাতে ভেঙ্কটেশের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি আমি। আমার রাত জাগলে একটু কফির প্রয়োজন হয়, তবে সেই বিষয়টা নিয়ে সীমাকুকে আর বিব্রত করিনি। থার্মোফ্লাস্কে গরম জল রেখে দিয়েছিলাম। যখনই কফি তৃষ্ণা প্রবল হয়ে উঠছিল, তখনই গরম জলে ইনস্ট্যান্ট কফি মিক্স গুলে তেষ্টা নিবারণ করছি। অবশ্যই তার স্বাদ সম্পূর্ণ তৃপ্তি দিতে পারছিল না, তবে আমি বাঙালি, নেই মামার চেয়ে কানা মামা ভালো এই প্রবাদে আমি সর্বান্তকরণে বিশ্বাস করি। আর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার সুবাদে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও আমার যথেষ্টই আছে। তাছাড়া আলোচনার বিষয়টা এতটাই গুরুগম্ভীর যে এসব তুচ্ছ বিষয় নিয়ে বেশি মাথা ঘামানোর অবকাশ খুব একটা বড় ছিল না। অনেক সম্ভাবনার কথা উঠে এসেছিল গতকালের আলোচনায়। অনেক তত্ত্ব এবং তথ্য নিয়ে বিশদ আলোচনাও হয়েছিল। একেবারে প্রথম দফায় এই দ্বীপ থেকে কিভাবে 11 জনের প্রতিনিধি দল সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। তবে পরের দফায় আসা 50 জনে নিরুদ্দেশ হওয়ার পিছনেও সেই যে একই কারণ কাজ করেছিল সে ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত। নির্মীয়মান গবেষণা কেন্দ্রের কাছে একটা পর্যবেক্ষণাগার তৈরি করার জন্য যে গর্তটা খোঁড়া হচ্ছিল, সেখানেই পাওয়া যায় প্রথম দফায় নিখোঁজ হয়ে যাওয়া 11 জনের কঙ্কাল। অনেক পরীক্ষা করেও সেই সব কঙ্কালের মধ্যে ন্যূনতম অস্বাভাবিকতা খুঁজে পাওয়া যায়নি, আর বাকি 50 জনের কোনো হদিশই পাওয়া যায়নি। তারা যেন বারমুডা ট্রায়াঙ্গেলে ঢুকে পড়া কোনো এক বিমানের মতোই হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। এই 61 জনের সঙ্গে যে ঠিক কি ঘটেছিল এবং কেন ঘটেছিল সেটা না জানা পর্যন্ত আমাদের শান্তি নেই। আর এইটাই আমাদের মিশন, এই জন্যেই আমাদেরকে এখানে পাঠানো। এছাড়া আরও একটা বিষয় আছে, যত দিন যাচ্ছে এই দ্বীপটা ততই নাকি সরে সরে যাচ্ছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এত দ্রুত একটা দ্বীপের স্থানচ্যুতি যথেষ্ট উদ্বেগজনক এবং অস্বাভাবিক। তাছাড়া এর স্মরণের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, কখনো উত্তর পূর্বে, কখনো দক্ষিণ পশ্চিমে। অনেকটা ঠিক চঞ্চল শিশুর এদিক ওদিক দৌড়ে বেড়ানোর মতো। যদিও দ্বীপের এই অদ্ভুত সঞ্চরণশীলতার বিষয়টায় আমাদের দুজনের কেউই কিছু করতে পারবো বলে মনে হয় না, কারণ আমরা কেউই ভূতাত্ত্বিক নই। ভেঙ্কটেশ খুব মন দিয়ে একটা কর্ক ওকের বাকল পরীক্ষা করছে। কি খুঁজছে ও কে জানে, হয়তো প্রকৃতির এঁকে দেওয়া চিহ্ন থেকে বোঝার চেষ্টা করছে কিছু, কিংবা ওই বাকলের পিছনে লুকিয়ে থাকা কীটপতঙ্গদের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করছে এক মনে। গবেষক হিসাবে ও অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময়, বয়সটাও কম। অনুসন্ধিৎসা নিশ্চয়ই তাড়িয়ে বেড়ায় ওকে।
ভেঙ্কটেশ সমুদ্রের দিকে চলে গেল। একটা ব্যাপারে আমরা কিছুটা নিশ্চিন্ত, এই দ্বীপের বাসিন্দারা আদিম, অশিক্ষিত, অনুন্নত ইত্যাদি যাই হয়ে থাকুক না কেন, তারা নরখাদক নয়। অন্তত সেরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাদের ধর্মাচরণের পদ্ধতি সম্বন্ধে আমরা এখনো সম্পূর্ণ অন্ধকারে। আমার একটা প্রচ্ছন্ন ধারণা আছে, সম্ভবত ওদের কোনো উপাচারের সঙ্গে নরবলি ওতপ্রোতভাবে জড়িত। এত মানুষ হারিয়ে যাবার পিছনে সম্ভবত সেটাই কারণ। তবে এখানে আরো একটা সন্দেহ থেকে যায়। ধর্মাচরণের উদ্দেশ্যে মানুষ উৎসর্গ করলে সাধারণত তাকে বলি দেওয়া হয়, কিন্তু যতগুলো কঙ্কাল উদ্ধার করা হয়েছে প্রত্যেকটাই অখণ্ড। অস্থি কাঠামোকে অবিকৃত রেখে কি অঙ্গচ্ছেদ সম্ভব? ভেঙ্কটেশ ফুড পয়জনিং এর কথা বলছিল। সম্ভবত কোনো অচেনা ফল বা মাছ খেয়েছিল সবাই, তার থেকে বিষক্রিয়া হয়ে গিয়েছিল। কিন্তু আমি এই তত্ত্বের সঙ্গে দ্বিমত পোষণ করছি। নির্জন দ্বীপে পাঠানোর আগে যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানে বারংবার অচেনা জিনিস মুখে দিতে বারণ করে। এতজন মানুষের নিশ্চয়ই একসঙ্গে মতিভ্রম হবে না। যখনই ডায়েরি থেকে মুখ তুলছি, বারবার চোখ চলে যাচ্ছে নিকটবর্তী ট্রান্সমিশন টাওয়ারটার দিকে। আর একটা অদ্ভুত বিতৃষ্ণায় ছেয়ে যাচ্ছে মন। এই দ্বীপ, যাকে প্রকৃতি সাজিয়েছিল নিজের অনন্ত সম্ভার দিয়ে, সাগরের স্নেহ ক্রোড়ে এবং আকাশের ছায়াতলে, যে ছিল সুরক্ষিত আধুনিকতার নির্মম লোভ এবং উন্নয়নের নির্দয় আঁচড়, যাকে ছুঁতে পারেনি বর্ষব্যাপী, তার শরীরে সভ্যতার এই কর্কশ স্পর্শ আদৌ মানায় কি? মানায় না, একেবারেই মানায় না। ফুলের পাপড়িতে গেঁথে থাকা আলপিন কিংবা হরিণের শরীরে লেপে থাকা আলকাতরার মতোই বেমানানো সব এই রকম পরিবেশে। এও এক রকমের নিধনযোগ্য। সৌন্দর্যের অপার ভাণ্ডারকে জেনে বুঝে চিরকালের মতো ধ্বংস করে ফেলা হচ্ছে। পরিকল্পিতভাবে দৃশ্য দূষণ ঘটানো হচ্ছে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকেও এই নিধনযজ্ঞের একজন হতে হচ্ছে। মার্চ সন্ধ্যা। এইমাত্র সীমাকো কফি দিয়ে গেল। আমার সামনে রাখা কাপ থেকে এখনো ধোঁয়া উঠছে শতবর্ষী বৃদ্ধার চুলের মতো পাক খেতে খেতে। আর আমার নাকে এসে লাগছে উৎকৃষ্ট ব্রাজিলিয়ান কফির সুবাস। অপূর্ব। সারাদিনের ক্লান্তি নিরসন করার জন্য এমন এক কাপ কফি যথেষ্ট। সীমাকো ঘোরতর হিসেবে সোলার কুকারের শক্তি খরচ করতে সে রাজি নয়। তার মত হচ্ছে, যদি মাঝরাতে হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এবং সেই সময় জল গরম করার প্রয়োজন হয়, তখন সোলার কুকার ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখানকার আবহাওয়া খামখেয়ালি। বিনা মেঘে বজ্রপাত প্রবাদটা এখানকার জন্য একেবারেই সুপ্রযুক্ত। তাই সেই সময়ের কথা ভেবে ওটার চার্জ সংরক্ষণ করা উচিত। আমি চিরকালই যখন ঘটবে তখন দেখা যাবে এই মতে বিশ্বাসী। তবে সীমাকুর এই কথাটার সঙ্গে আমি সহমত পোষণ করি। তাছাড়া এটা তো স্বীকার করতেই হবে যে সংসারের ব্যবহারিক জ্ঞান আমার থেকে ওর অনেক গুণ বেশি। এখন সীমাকু তার তৈরি করা অগ্নিকুণ্ডে প্যান চাপিয়ে সবজি দিয়ে সসেজ রান্না করছে। কানে ছ্যাঁক ছ্যাঁক করে একটা শব্দ আসছে, মশলার গন্ধও আসছে, যার সঙ্গে মিশে আছে বুনো ল্যাভেন্ডারের নিজস্ব সৌরভ। একটা বিষয় আমি লক্ষ্য করেছি, রাত হলেই যেন এই চারিদিক মত্ত হয়ে গন্ধ বিতরণ করতে থাকে। মিলন ঋতুতে কামাহত পুরুষ যেমন ফেরোমন খড়িত করে
সঙ্গিনীকে আকর্ষণ করে, এরাও আধার লগ্নে মেতে ওঠে গন্ধ বিতরণের উৎসবে। কাকে ডাকে ওরা? কাকে ডাকতে চায়? কেন বা ডাকে এমন আকুল হয়ে? কালকে কিছু ফুল তুলে নিয়ে এসে রোদে শুকিয়ে নেব। ল্যাভেন্ডারের চা শরীরের জন্য উপকারী। ভেঙ্কটেশ আমার মতো কল্পনাবিলাসী নয়। আমি ঢেউ ভাঙার শব্দ শুনতে শুনতে কিংবা অনন্ত নক্ষত্রদেরকে পার্থিব গণনার সীমায় বন্দি করার অসম্ভব প্রয়াস করতে করতে কাটিয়ে দিতে পারি সারা রাত। আমি গাছেদের নিজস্ব ভাষা আবিষ্কার করার চেষ্টা করতে করতে কিংবা মেঘের ফাঁকে রামধনুর আভাস খুঁজতে খুঁজতে অতিবাহিত করতে পারি গোটা দিন। কিন্তু ভেঙ্কটেশ এসব বিলাসিতার কথা ভাবতেই পারে না। সময় বস্তুটা ওর কাছে অত্যন্ত মহার্ঘ। এখনই তো কেমন এক মনে রিপোর্ট পড়ছে ভেঙ্কটেশ। এতবারের পড়া রিপোর্ট দেখতে দেখতে, আলোচনা করতে করতে, নোট নিতে নিতে একরকম মুখস্থই হয়ে গেছে তার। তবুও তার মধ্যেই খুঁজে চলেছে ভাবনার নতুন রসদ। কি অসীম মনোযোগ! এই মাত্র যে একসঙ্গে দুটো উল্কাপাত হয়ে গেল, সেদিকে ওর ভ্রুক্ষেপই নেই। আমার তো মনে হয় আমার মতো এই বাস্তব বিমুখ অলস মানুষকে নিজের ঊর্ধ্বতন হিসাবে পেয়ে হতাশই হয়েছে সে। অবশ্য সেটাই স্বাভাবিক। তবে সীমাকু এখানে এসে একেবারেই সন্তুষ্ট নয়। নিজের প্রত্যেকটা কর্তব্য হয়তো সঠিকভাবে পালন করে চলেছে, কিন্তু ওর অসন্তোষটা ওর প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে ফুটে উঠছে। ওর সেই সদা হাস্যময় মুখটাও ছেয়ে আছে অদ্ভুত এক বিরক্তিতে। গতকাল মাঝরাতে আমি যখন প্রাকৃতিক প্রয়োজনে তাঁবুর বাইরে বেরিয়েছিলাম, দেখেছিলাম সীমাকু একাকী বসে আছে অগ্নিকুণ্ডের পাশে। সারাদিনও যে অমানসিক পরিশ্রম করে, তারপরে এটাই স্বাভাবিক ছিল যে ও নিজের তাঁবুতে ঘুমিয়ে থাকবে। তাছাড়া কাঁপতে থাকা হলদে আলোয় ওর যে অভিব্যক্তি আমি দেখেছিলাম, সেটাকেও আমার যথাযথ মনে হয়নি। কোনো সুস্থ মানুষের মুখের ভাব ওরকম হতে পারে না। গোটা বিষয়টা আমার একেবারেই স্বাভাবিক মনে হয়নি। মনে হয়েছিল ও হয়তো অসুস্থ, কিংবা পরিবারের জন্য মন খারাপ করছে, বা তাঁবুর পরিবেশে হয়তো স্বচ্ছন্দ বোধ করছে না। আমি ওর পিছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। সীমাকু আমার উপস্থিতি অনুভব করতে পারেনি। নিজের রব চেপে ধরে অস্ফুটে হাহাকার করছিল। আমি সহ্য করতে পারছি না, মাথা ধরে যাচ্ছে আমার এই মধ্যে। কি অসহ্য, কি অসহ্য! আমি আলতো করে স্পর্শ করেছিলাম সীমাকুর কাঁধ। সীমাকু চমকে গিয়েছিল। আমি বুঝেছিলাম রাতের ওই গভীরতম ক্ষণে আমার উপস্থিতি ও একেবারেই আশা করেনি। কি ছিল সীমাকুর চোখে, যা দেখা মাত্র অদ্ভুত একটা অস্বস্তি গ্রাস করে ফেলেছিল আমাকে? জানি না, কিন্তু ওর ওই চোখ আমাকে শিহরিত করেছিল। নরম স্বরে জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে সীমাকু? কোন গন্ধ সহ্য হচ্ছে না? কেমন অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল সীমাকুকে। ওর উজ্জ্বল কনিনিকায় যেন আছড়ে পড়ছিল ঘোলা জলের ঘূর্ণি, আর তার মধ্যে সাঁতরে বেড়াচ্ছিল অসংখ্য স্বয়ংপ্রভ প্রাণী। খসখসে আওয়াজে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে নিতে ও বলেছিল, ওই যে কি একটা মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ আসছে না? হ্যাঁ, ওটা ওটা একদম সহ্য হয় না। মাথার ভিতরে কামড়াতে থাকে। সহ্য হয় না। বিষয়টাকে হাসি মুখে লঘু করে দেওয়ার চেষ্টা করেছিলাম আমি। ওটা তো ল্যাভেন্ডারের গন্ধ। তুমি বোধহয় দেখোনি, কাছেই বুনো ল্যাভেন্ডারের একটা ঝোপ আছে, ওখানে তো প্রচুর ফুল ফুটছে। ওই গন্ধে তো মন শান্ত হয়, ঘুম ভালো হয়।
আমার নিজের বাড়ির ছাদেও আছে ল্যাভেন্ডার। সম্পূর্ণ স্বভাব বিরুদ্ধ ভাবে আমাকে মাঝপথেই থামিয়ে দিয়েছিল সীমাকু। চোখ দুটো মার্বেলের মতো বড় করে হাত নাড়তে নাড়তে ও বলেছিল, না 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 না, ওই গন্ধে বিষ আছে, গন্ধে নিশ্চয়ই বিষ আছে। আমি গন্ধটা যখনই পাই আমার শরীরে যেন জ্বালা ধরে যায়। কি অসহ্য, কি অসহ্য। সীমাকুর বলা প্রতিটা অসহ্যে মিশেছিল তীব্র ঘৃণা। আজ সকাল থেকে দেখছি সীমাকু সর্বক্ষণ মুখে একটা মাস্ক বেঁধে ঘুরে বেড়াচ্ছে। হয়তো এতে গন্ধের আক্রমণ ওকে কিছুটা কম সহ্য করতে হচ্ছে। তবে যদি ওর এই গন্ধ বিদ্বেষ ক্রমাগত বাড়তে থাকে, তখন ওকে আবার ফেরত পাঠিয়ে দিতে হবে। অন্যরা যাই বলুক না কেন, নোনা হাওয়ায় কারোর যে অসুখ সারতে পারে এই কথা আমি বিশ্বাস করি না। সীমাকুর সমস্যাটা আমাকে ভাবাচ্ছে, ভীষণভাবে ভাবাচ্ছে। যদি হঠাৎই কোনো বাড়াবাড়ি হয়, এই বিচ্ছিন্ন দ্বীপে দাঁড়িয়ে আমি কোনো সাহায্য পাবো না। সকালবেলা সীমাকুকে একটু লিকুইড অ্যান্টাসিড খাইয়ে দিলাম। অনেক সময় অতিরিক্ত গ্যাস্ট্রিক থেকেও এই ধরনের সমস্যা হয়। সাধারণত ওষুধ খাওয়ার প্রতি ওর একটা আশ্চর্য অনীহা আছে, এটা আমি আগেও দেখেছি। হয়তো জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে আছে, আমাশার সমস্যায় কাহিল কিংবা কেটে ছড়ে গেছে, তবুও ওষুধ কিছুতেই খাবে না। ওর ধারণা ওষুধ খেলে নাকি আদপে শরীরের ক্ষতি হয়। কথাটা অবশ্য সম্পূর্ণ মিথ্যে নয়। প্রায় প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তবে আজ দেখলাম ব্যাপারটা নিয়ে ও কোনো বাগবিতণ্ডায় গেল না। আর সেটা থেকেই বুঝলাম সমস্যাটা যথেষ্ট গুরুতর। ভেঙ্কটেশকে আমি সমস্যাটার কথা জানিয়েছিলাম। সব শুনে ও বলল, আমার মনে হয় কোনো গন্ধ টন্ধ নয়, সম্ভবত এটা এক ধরনের সি সিকনেস। সর্বক্ষণ রোদে ঘুরে ঘুরে কাজ করেছে বলে ব্যাপারটা এখানে আরো বেড়ে গেছে। আশা করি কিছুদিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে। আমাদের সাথে তো বোধহয় হালকা ট্র্যাঙ্কুলাইজারও আছে। আজ রাতে ওকে একটা খাইয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। ঘুমটা খুব জরুরি ওর। তাছাড়া ভাবছি কাল একটা কাজ করব। কি? এই দ্বীপে প্রচুর আফ্রিকান অ্যালোভেরা রয়েছে। কাল কিছু পাতা তুলে তার শ্বাসটা সীমাকুর মাথায় মাখিয়ে দেব, ওতে ওর স্নায়ু ঠান্ডা হবে। তাছাড়া আমি শুনেছি ঘৃতকুমারীর রসে নাকি চিত্ত বৈকল্য ঠিক হয়ে যায়। আয়ুর্বেদে কিন্তু এর উল্লেখ আছে। ভেঙ্কটেশের এই কথায় আমি সায় দিয়েছি। ওর বিদ্যা এবং বুদ্ধির প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। এখন আমি পড়ে আছি প্রকৃতিবিদ ডক্টর সিগমন্ড ম্যাকমুলারের ডায়েরি নিয়ে। এই দ্বীপ থেকে প্রথমবার যে 11 জন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন তিনি। পরে তার ডায়েরিটা অন্যান্য জিনিসের সঙ্গে খুঁজে পাওয়া গিয়েছিল এবং ফেরত নিয়ে যাওয়া হয়েছিল। তার ডায়েরিতে এখানকার পরিবেশের অনেক খুঁটিনাটি বর্ণনা আছে। ওই উপজাতিদের সম্পর্কেও বেশ কিছু তথ্য আছে। যত পড়ছি ততই বুঝতে পারছি ডক্টর ম্যাকমুলারের পর্যবেক্ষণ শক্তি কতটা অসাধারণ ছিল। সেইখান থেকে অস্বাভাবিকতাটাকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা করছি আমি কয়েকটা নতুন তথ্য জেনেছি। এই দ্বীপের বাসিন্দারা সন্ধে নামার পর তাদের কলোনির বাইরে বের হয় না। এই দ্বীপে মাঝে মধ্যে অতি মৃদু ভূমিকম্প হয়। সম্ভবত এখানকার সমুদ্রতলে কোনো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রাবল্য এখানে খুব একটা নেই। আর এখানকার ভূগর্ভস্থ জল যথেষ্ট বিশুদ্ধ। তবে ক্রমাগত চিন্তা ভাবনা করতে করতে আমার একটা নিজস্ব ধারণা তৈরি হয়েছে। আমার মনে হয় এই দ্বীপের বাতাসে হয়তো বিশেষ কোনো জীবাণু রয়েছে, এমন কোনো জীবাণু যাকে শনাক্ত করার পদ্ধতি এখনো পর্যন্ত আমাদের অজানা।
সেই অজ্ঞাত সংক্রমণই হয়তো অতগুলো মানুষের প্রাণ কেড়েছে, আর সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার ভয় ওদেরকে শরীরগুলো সমাহিত করেছে এখানকার বাসিন্দারাই। তবে এখানকার বাসিন্দাদের ওই জীবাণু আক্রমণ করতে পারে না। হয় এরা প্রকৃতিগতভাবে অনাক্রমণতা অর্জন করতে পেরেছে, অথবা সংক্রমণের সঙ্গে লড়তে লড়তে প্রতিরোধের প্রক্রিয়াটা শিখে গিয়েছে। সিমাকু এইমাত্র এসে জানিয়ে গেল যে সে ওই ল্যাভেন্ডারের ঝোপ কেটে পরিষ্কার করে রেখে এসেছে। নির্দোষ গাছগুলোর কথা ভাবলেই আমার মনটা খারাপ হয়ে যায়। তবে ভাবনার পরিপ্রেক্ষতা বদলে ফেললে মনে হয় ভালোই হয়েছে একদিক থেকে। এতে যদি সিমাকুর মানসিক শান্তি এবং স্থিতি বজায় থাকে তবে তাই হোক। ভূমধ্যসাগরীয় আবহাওয়ায় ল্যাভেন্ডার আরো অনেক গজাবে, কিন্তু সিমাকুর মতো একজন সঙ্গী গেলে তার পরিবর্তে আর একজনও পাওয়া যাবে না। আকাশে বাঁকা চাঁদ উঠেছে, দেখছি আর ভাবছি ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় কত পরিবর্তন ঘটে গেছে লক্ষ কোটি বছর ব্যাপী। কত কিছু হারিয়ে গেছে, আবার কত কিছুর উদ্ভব হয়েছে। কত ক্ষেত্র সংকুচিত হয়েছে, আবার কত দিগন্ত প্রসারিত হয়েছে। তবুও তার পাশাপাশি কত কিছুই অপরিবর্তিত থেকে গেছে আজও। হয়তো আরো লক্ষ কোটি বছর এরা এই রকমই থেকে যাবে যেমনটা আজকে আছে। শুধু সেগুলোকে দেখার জন্য আমরা আর থাকবো না। যাই, সিমাকোকে আর এক কাপ কফি দিতে বলি। মার্চ সকালবেলা। আজ সকালের প্রাতরাশ ভেঙ্কটেশ নিজে হাতে বানাচ্ছে। বোধ হয় ওই দ্বীপ বাসকে একটু নিজের মতো করে উপভোগ করতে চাইছে। তাত্ত্বিক কচকচানি আর ছকে বাঁধা কাজ একজন মানুষকে অর্থ হয়তো দিতে পারে, কিন্তু সুখ কখনোই দিতে পারে না। খোলা আকাশের নিচে উন্মুক্ত প্রকৃতির মাঝখানে বসে রান্না করার মাধ্যমে হয়তো ও সেই সুখ পেতে চাইছে। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি রান্না করতে জানো? খুব জানি। আরে আমি তো বড় পিজিতে থেকেই পড়াশোনা করেছি। নিজে প্রায় সমস্ত কাজই নিজে হাতে করার অভ্যাসও আছে। আমি তো আপনাদের বাঙালি রান্নাও পারি। আমার একটা রুমমেট ছিল বাঙালি, তার কাছ থেকে সব শিখেছিলাম। আর তাছাড়া আমার হবু স্ত্রীও কিন্তু প্রবাসী বাঙালি। প্রথমে হাসি মুখে বললেও শেষের কথাটা বলার সময় ঈষৎ বেদনা ঝিঁকিয়ে উঠেছিল ভেঙ্কটেশের দু চোখে। যদিও আমি অবিবাহিত আর এই মুহূর্তে বিয়ের কোনো সম্ভাবনাও নেই, তবুও কারণটা আন্দাজ করতে আমার খুব একটা অসুবিধা হয়নি। পুরি বানানোর জন্য ঠেসে ঠেসে ময়দা মাখছে ভেঙ্কটেশ, আর সিমাকো এক পাশে বসে হাঁ করে দেখছে সেই দৃশ্য। প্রশ্ন করছে নানা রকম। ও যে শিখতে চাইছে এ ব্যাপারটা ভালো। নতুন জিনিস শিখতে চায় মানে এখনো ওর মধ্যে প্রবল ইচ্ছে রয়েছে। আমার মতো ক্লান্তি এখনো ওকে গ্রাস করেনি। নয়তো এমন আনন্দযজ্ঞের আমন্ত্রণ পেয়েও কেউ একা একা একটা ক্যানভাস চেয়ারে বসে নীরস দিনলিপি লিখে চলতে পারে? তবে সত্যি বলতে একাকিত্ব আমি বরাবরই ভালোবাসি। বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো, শতখানেক আত্মীয় মিলে সর্বক্ষণ গম গমে রেখে দিত পরিবেশ। সবাই একত্রিত হয়ে অনেক আনন্দ উল্লাস করত। তখনও আমি বসে থাকতাম এক কোণে, বই পড়তাম, ছবি আঁকতাম, ডায়েরি লিখতাম, কিংবা যদি কোনো কিছুতেই মন না বসাতে পারতাম তবে হাতে তুলে নিতাম গ্রাফিক নভেল। ছবির মধ্যে থেকে একটা একটা ঢেউ খুঁজে বের করে গোটা প্রবাহ মালাটা নির্মাণ করার মধ্যে
আশ্চর্য একটা আনন্দ খুঁজে পেতাম আমি। কাছেই কোথাও একটা মোড় হেন ডাকছে। সমুদ্রের দুর্গম স্থানে লুকিয়ে থাকা কোনো দিক থেকে অলৌকিক বার্তা নিয়ে ভেসে আসছে সে সুর। ডাকটা প্রথমবারই শনাক্ত করতে পেরে বিস্মিত হয়েছি আমি, কারণ আমার ধারণা ছিল একসময় শখের পক্ষী বিজ্ঞানের ক্যাম্পগুলোতে যা কিছু শিখেছিলাম, অনভ্যাসে আর চর্চাহীনতায় এতদিনে সবই বিস্তৃত হয়েছি। তাছাড়া এমনভাবে মনোযোগ দিয়ে পাখির ডাকও তো বহুদিন শুনি না। যত শুনছি ততই শিহরিত হচ্ছি। পাখিটা কি কিছু বলতে চাইছে আমাকে? কোনো বার্তা, কোনো সাবধান বাণী, নাকি কোনো আহ্বান? বুঝতে পারছি না। আর বুঝতে না পারাটাই আকর্ষণ বাড়িয়ে তুলছে পুনর্বার শোনার ইচ্ছাটার। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে কেউ যদি আমাকে আজীবন এই দ্বীপে বন্দি করেও রাখতে চায়, আমি ওই পাখির ডাক শুনতে শুনতে বন্দি দশাটা পার করতে পারবো। আমি যে আদপে অত্যাধুনিক শহরের বাসিন্দা, তীব্র আলো আর দুঃসহ শব্দের সঙ্গেই যে আমার 24 ঘন্টার সহবাস, অগুন্তি মানুষ আর অসংখ্য গাড়ির মধ্যে দিয়েই যে আমার যাতায়াত, সেসব কথা আমার আর মনে করতে ইচ্ছা করল না। লিখতে লিখতেই আমি একবার জিজ্ঞেস করলাম, কি সীমাকু, পারবে তো? সীমাকু মুখে কিছু বলল না, শুধু হাসলো একবার। আমি জানি ও পারবে। কতদিন ধরে ভারতীয় গবেষক দলের দেখাশোনা করছে ও। আমাদের অভ্যাস, আমাদের সংস্কৃতি, আমাদের পছন্দ অপছন্দ, সমস্ত বিষয় ও যথেষ্ট ওয়াকিবহল। ভারতীয় রান্নাও তো পারে ভালো। ভাত, ডাল, সবজি, কষা মাংস, কয়েক রকম তরকারি, রুটি, ধোসা, ইডলি, সাম্বার, মেডু বড়া, দই বড়া, এইটুকু আর না পারার কি আছে? তরকারি রান্না হয়ে গেছে, এবার শুধু পুরিগুলো ভেজে নেওয়ার অপেক্ষা। সীমাকু আচার বের করছে, ন্যাপকিন দিয়ে প্লেট আর চামচ মুছছে, নিচু গলায় গল্পও করছে ভেঙ্কাটেশের সঙ্গে। কড়াইতে তেল বসানো হলো। সবকিছু স্বাভাবিক এবং স্বচ্ছন্দ। মনে হচ্ছে সপ্তাহান্তের ছুটি উদযাপন করার জন্য আমরা সবাই একটা চমৎকার বনভোজনে এসেছি। যত দুঃখ, দুশ্চিন্তা, কলুষতা সবকিছুকে ফেলে রেখে এসেছি অনেক দূরে। ওই যান্ত্রিক জগতের ধোঁয়াধুলোর সঙ্গে সঙ্গে দিশাহীনভাবে ভেসে ভেসে বেড়াচ্ছে তারা। এইখানে শুধু আনন্দ আর আনন্দ, পবিত্রতা আর পরিচ্ছন্নতা। এখনো সীমাকুকে পুরোপুরি সুস্থ হয়তো বলা চলে না, তবে ওর চোখ মুখ আগের থেকে কিছুটা হলেও বেশি তরতাজা দেখাচ্ছে। মাথার যন্ত্রণা থেকে বোধহয় সাময়িক আরামটাও পেয়েছে। কাজকর্মেও কোনো অসংলগ্নতা নেই, অন্তত আমার চোখে তো পড়ছে না। একা হাতেই প্রায় পুরোটা সামলাচ্ছে। সম্ভবত ট্রাঙ্কুলাইজারের পাশাপাশি ভেঙ্কাটেশের সেই ঘৃত কুমারী লেপনের টোটকাটাও কাজ দিয়েছে। আমি প্রার্থনা করব প্রকৃতির দেওয়া রোগ প্রকৃতিই সারিয়ে দিক। আমি এবার ডায়েরি বন্ধ করে ওকে একটু সঙ্গ দেব, না হলে ওরা ভেবে নেবে আমার মানসিকতা এখনো সেই মধ্যযুগীয় ভূস্বামীদের মতো, যারা অধস্তনদের দিয়ে অমানসিক পরিশ্রম করাতো আর নিজেরা পায়ের উপর পা তুলে সেই পরিশ্রমের ফল ভোগ করত। আপাতত সঙ্গীদের চোখে ছোট হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। একুশে মার্চ দুপুর। কিছু লেখার অবস্থায় আমি এক অদ্ভুত অবসাদ আমাকে গ্রাস করেছে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন সব শূন্য হয়ে আসছে, ধূসর হয়ে উঠছে সব উজ্জ্বল রং। ফোঁটা ফোঁটা অন্ধকার কোনো অজানা ছিদ্র দিয়ে চুঁইয়ে চুঁইয়ে পড়ছে, মিশে যাচ্ছে আলোর সঙ্গে। এই ঝকঝকে পাতা, এই আলপিনের ডগার মতো ছোট্ট ছোট্ট বুনো ফুল, এই জানা অজানা পাখিদের পালকে মোড়া শরীরগুলো,
এই সব কিছুই এমন একরঙা লাগছে কেন? আমার কি দৃষ্টিশক্তি নষ্ট হচ্ছে? এই তো কয়েকদিন মাত্র আগে এই দ্বীপের মাটিতে প্রথম পা রেখেছিলাম আমরা 3 জন। সেখান থেকে আজ এক ধাক্কায় 2 জন হয়ে গেলাম। এই শোক যে কিভাবে সামলাবো আমি জানি না। অথচ গত পরশুও সবকিছু ঠিকঠাক চলছিল। একমাত্র কাজে বিন্দুমাত্র অগ্রসর হতে না পারার চিন্তাটুকু বাদ দিলে হবে না, সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আসার উদ্দেশ্য যদি সিদ্ধ না হলো, তবে ফিরে গিয়ে কর্তৃপক্ষকে কি জবাব দেব? গোটা দিন আমরা নির্ভাবনা দিয়ে কাটালাম। 19 তারিখ গভীর রাত অকস্মাৎ আমার ঘুমটা ভাঙল। চারপাশের নিস্তব্ধতা জমাট লাগছিল। শুধুমাত্র ফোঁস ফোঁস নিঃশ্বাসের মতো ভেসে আসছিল হাওয়ার শীষ। পেট্রোম্যাক্সের আলোটা দেখাচ্ছিল মহাসমুদ্রের গভীরতম প্রদেশ থেকে উঠে আসা রহস্যময় শতপ্রভ প্রাণীর মতো। তাঁবুর মধ্যে জড়ো করে রাখা জিনিসপত্রের ছায়া আশ্চর্য আকার নিয়ে ফুটে উঠেছিল কাপড়ের শরীরে। সারাদিনের চূড়া দুশ্চিন্তাই আমার ঘুমটা যে সম্পূর্ণ হতে দেয়নি সেটা বুঝলাম। ওই অবস্থাতেই কিছুক্ষণ স্থির হয়ে শুয়েছিলাম আমি। পরিবেশের সঙ্গে দ্রবীভূত হওয়ার চেষ্টা করছিলাম। তারপর যখন ঘুমানোর সব প্রচেষ্টা ব্যর্থ হলো, তখন জল খেয়েছিলাম কয়েক ঠোক। জানি না, কোনো একটা আশঙ্কা আলোড়ন তুলছিল আমার অবচেতনে। তবে স্থিতি ফিরে পাওয়া মাত্রই আমি জুতোয় পা গলিয়ে দৌড় দিয়েছিলাম সীমাকুর তাঁবুর দিকে। আমি জানি মধ্যরাতে অন্যের ব্যক্তিগত স্থানে নজরদারি করা অত্যন্ত অভদ্র এবং গর্হিত কাজ। তবুও আমি সন্তর্পণে উঁচু করে ধরেছিলাম তার তাঁবুর পর্দা। চোখ রেখেছিলাম ভেতরে। সোলার ল্যাম্পটা মৃদুভাবে জ্বলছিল। অসংলগ্ন ছিল বিছানা, বালিশ ছিল ফোলানো, কিন্তু সেখানে সীমাকুর কোনো অস্তিত্ব ছিল না। কেন জানি না, আমার তৎক্ষণাৎ মনে হলো সীমাকু প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হয়নি। ওর সঙ্গে অন্য কিছু ঘটেছে, এমন কিছু যেটা আমরা আন্দাজও করতে পারছি না। কয়েকবার ডাকলাম সীমাকুর নাম ধরে। প্রতিটা ডাকের সঙ্গে উঁচু করেছিলাম স্বরগ্রাম, তবুও কোনো উত্তর ভেসে আসেনি। তবে আমি এক প্রকার নিশ্চিত ছিলাম যে উত্তর আসবে না, তাই সময় নষ্ট করার মতো ভুল আমি করিনি। দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে জাগিয়েছিলাম ভেঙ্কটেশকে। সংক্ষেপে বলেছিলাম, সীমাকু তাঁবুতে নেই ভেঙ্কটেশ। আমার মন বলছে কোথাও কিছু একটা গোলমাল হচ্ছে। ভেঙ্কটেশ কোনো প্রতিশব্দ করেনি, একবারও আমার অনুমান নিয়ে সন্দেহ প্রকাশ করেনি। দ্রুত নিজের টর্চ আর রিভলভার নিয়ে আমার পিছু নিয়েছিল সে। বাইরে আগুন জ্বলছিল একইভাবে। বিশাল গালিচার মতো বিছিয়ে থাকা আকাশে অসংখ্য নক্ষত্র ঝলকাচ্ছিল। প্রাচীন বনস্পতিরা দাঁড়িয়েছিল বুক ভরা নীরবতা নিয়ে। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে ওঠা রাতচরা পাখিরা ঘুমিয়ে পড়েছিল তাদের বাসায়। সেই সব মহিরুহের ফাঁক দিয়ে প্রকৃতির গোপনতম মন্ত্রগুলো উচ্চারণ করতে করতে ছুটে আসছিল সামুদ্রিক বাতাসের ঝলক। সেই পরিবেশে নিতান্ত অনাহুতের মতো মনে হচ্ছিল নিজেদেরকে। বাইরে যথাসম্ভব স্থির থাকার চেষ্টা করলেও আমি বুঝতে পারছিলাম অজানিত আশঙ্কা তার চোষকযুক্ত সুর দিয়ে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে আমাকে। আমার সমস্ত আত্মবিশ্বাস, সমস্ত দুঃসাহস শুষে নিচ্ছে নির্মমভাবে। ভেঙ্কটেশ কোমরের বেলটা বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করেছিল, আমরা এখন কোন দিকে যাব স্যার? সে গর্তের দিকে চলো, যেখানে ওই ল্যাভেন্ডারের ছোপটা। তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলাম আমি। ধীমান ভেঙ্কটেশ আমার কথা শেষ হওয়ার আগেই বলেছিল, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি ভেবে দিক নির্দেশটা দিয়েছিলাম আমি? আমার সদা সক্রিয় অবচেতন
অনুমান করতে পারছিল কি সবকিছু? না হলে হঠাৎ করে লাগলে তুক, না লাগলে তাক ভেবে আন্দাজেই ঢিলটা ছুঁড়েছিলাম। তবে কারণটা যাই হয়ে থাকুক না কেন, আমি যে ভুল ছিলাম না বা আমার অনুমান যে ভ্রান্ত ছিল না, সেটা বোঝা গিয়েছিল খানিকক্ষণ পরে। ঝোপঝাড় ভেঙে, খানা খন্দ ডিঙিয়ে, তারা খাওয়া হরিণের মতো বেপরোয়াভাবে দৌড় দিয়েছিলাম আমরা। কপাল ঠুকে গিয়েছিল শক্ত গাছের গুঁড়িতে, চামড়া খসে গিয়েছিল কর্কশ বাকুলে, হোঁচট লেগেছিল উঁচিয়ে থাকা পাথরের টুকরোয়। কোথায় কাটলো, কোথায় ছড়লো, কোথায় লাগলো সেসব ভ্রুক্ষেপ নেই, করিনি একবারের জন্য। ক্ষণিকের জন্য যেন মনে হয়েছিল কেউ বোধ হয় আমাদের পিছু নিচ্ছে, কিন্তু পরক্ষণে প্রয়োজনের কাছে আত্মসমর্পণ করেছিল আগ্রহ। আমি আর ভেঙ্কটেশ আমরা দুজনেই অনবরত সীমাকুর নাম ধরে ডাকছিলাম, কিন্তু কোনো প্রত্যুত্তর পাচ্ছিলাম না। ভেঙ্কটেশ একবার বলেছিল, আচ্ছা স্যার, সীমাকুকে কোনো হিংস্র জন্তুতে টেনে নিয়ে যায়নি তো? হয়তো এই দ্বীপে অনেক হিংস্র জন্তু আছে, আমরা তা জানি না। আমি শুনেছি চাঁদনি রাতে নাকি হিংস্র জন্তুরা শিকার করতে বেরোয়। যদি কাজটা কোনো হিংস্র জন্তুর হয়ে থাকতো, তবে তাঁবুর আশেপাশে নিশ্চয়ই তার পায়ের ছাপ থাকতো। সেসব কিছুই তো চোখে পড়ল না। তাছাড়া আশেপাশের ঝোপঝাড়গুলো দেখেছ, একেবারে অক্ষত। যত বড় জানোয়ারই হোক না কেন, অত বড় একটা শিকারকে টানতে টানতেই তো নিয়ে যাবে, তাই না? তো সেই চিহ্নটাও তো নেই। তা অবশ্য ঠিক। আমার যুক্তি মেনে নিয়েছিল ভেঙ্কটেশ। নিজের অভিজ্ঞতা আর জ্ঞান নিয়ে আত্মতুষ্টি অনুভব করার মতো সময় আমাদের ছিল না। দ্রুত পা চালাচ্ছিলাম আমরা। রূপালী চন্দ্রালোকে সেই পরিত্যক্ত স্থাপত্যকে দানব আকার কোনো প্রাগৈতিহাসিক প্রাণীর কঙ্কালের মতো মনে হচ্ছিল। সময় ঘড়ি যেন পিছিয়ে গিয়েছিল বহু শতাব্দী। আমরা ঢুকে পড়েছিলাম এক ভিন্ন মাত্রিক জগতে, যেখানকার বাস্তব শুরু হয়েছিল আমাদের কল্পনার সীমানাকে অতিক্রম করে। তার মধ্যে যেন অলক্ষ্যে শুরু হয় রূপকথার প্রাণীদের নিশিযাপন। জ্যোৎস্নারস থেকে তারা সংগ্রহ করে নিচ্ছিল অনন্ত জীবন সুধা। নিস্তব্ধতা থেকে শোষণ করে নিচ্ছিল অক্ষয় লাবণ্য প্রভা। নক্ষত্রলোক থেকে আরোহণ করে নিচ্ছিল অশেষ প্রজনন শক্তি। হয়তো আমাদের পদশব্দ পেয়ে তারা আবার লুকিয়ে পড়ল অলৌকিক ছায়ার আড়ালে। আর কোনো দিকে ইতস্তত সঞ্চালন নয়। আমি সোজা গিয়ে দাঁড়ালাম সেই গর্তের কিনারায়। একজোড়া টর্চের জোরালো আলো একসঙ্গে গিয়ে পড়ল সেই অন্ধকার খাদে। পর্দায় সিনেমা ফুটে ওঠার মতো সেখানে পরিস্ফুট হয়েছিল একটি দৃশ্য। কি ভয়ানক সে দৃশ্য! নিজের ঘোর দুঃস্বপ্নেও কেউ তার কথা মনে করতে চাইবে না। আমাদের শরীরের সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে গিয়েছিল এক নিমেষে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল মুহূর্তের মধ্যে। গর্তের মধ্যে দাঁড়িয়েছিল সীমাকু। তার চারপাশে ছোট ছোট ফুলের মতো ছড়িয়েছিল বিন্দু বিন্দু রক্ত। তার নিজের শরীরও ভেসে যাচ্ছিল রক্তের অবিশ্রান্ত ধারায়। কারণটা বুঝতে এতটুকুও অসুবিধা আমাদের হয়নি। মাংস কাটার ধারালো ছুরির সাহায্যে নিজের শরীর থেকে খণ্ড খণ্ড মাংস কাটছিল সীমাকু, আর নির্বিকার মুখে অক্লেশে সেগুলো চিবিয়ে চলছিল। ওর অভিব্যক্তিতে একই সঙ্গে ফুটে উঠছিল যন্ত্রণা আর তৃপ্তি। মনে হচ্ছিল এটাই ওর প্রিয়তম আহার। এটা খাওয়ার জন্য যুগ যুগান্ত ব্যাপী অপেক্ষা করে আছে ও। কিছুক্ষণের জন্য আমরা বাক শক্তিহীন, চলৎশক্তিহীন হয়ে পড়েছিলাম। তারপর কিভাবে যে সীমাকুর হাত থেকে ছুরিটা কেড়ে নিয়েছিলাম, কিভাবে ওর ক্রমাগত ছটফট করতে থাকা শরীরটাকে দুজনে মিলে জাপটে ধরেছিলাম, টানতে টানতে নিয়ে এসেছিলাম তাঁবু পর্যন্ত। নিজেদের জ্ঞান প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা করেছিলাম, তা
নিখুঁতভাবে বর্ণনা করার মতো মনের অবস্থা এখন আমার নেই। তবে এত কিছুর পরেও সীমাকুকে আমরা বাঁচাতে পারিনি। অতিরিক্ত রক্তক্ষরণ সেই রাতেই তার প্রাণ কেড়ে নিয়েছিল। অবশ্য যদি কোনোভাবে আমরা রক্তের স্রোত বন্ধ করতেও পারতাম, তাহলেও কি বাঁচাতে পারতাম ওকে? ওই ক্ষত থেকে হওয়া সংক্রমণ ও জীবনহানি ঘটিয়ে দিত। তাছাড়া আমরা ওকে এখানে নিয়ে আসার আগে পর্যন্ত যে পরিমাণ রক্তপাত হয়েছিল সেটাও বড় কম ছিল না। চোখের সামনে এরকম জলজান্ত একটা প্রাণের চলে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সীমাকুকে সমাধি দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ আমরা কেউই গর্ত খুঁড়তে জানি না। এদিকে একটা শবদেহ বেশিক্ষণ ফেলে রাখাও ঠিক নয়, বিশেষত ওরকম বিকৃত এক শবদেহ। তাই ওর শরীরটাকে আমরা সমুদ্রে ভাসিয়ে দিয়েছি। উত্তাল ফেনিল জলরাশি যে অনন্তকাল ধরে অজস্র অবাঞ্ছিত বস্তুকে নিজের শরীরে স্থান দিয়ে আসছে, তাদের অবশিষ্টাংশকে পঞ্চভূতে লীন হয়ে যাওয়ার প্রক্রিয়ায় অনুঘটকের দায়িত্ব পালন করে আসছে। সীমাকুর শেষ আশ্রয়ও না হয় সেই হোক। ওদের সমাজের রীতিনীতি আমরা কেউই জানি না। এই দ্বীপে অন্তর্জাল পরিষেবার ব্যবস্থা না থাকায় সেটা জেনে নেওয়ারও কোনো উপায় নেই। তবে আমার বিশ্বাস যে জন্মের আগে এবং মৃত্যুর পরে ওদের আমাদের বলে আর কিছু থাকে না। তখন প্রত্যেকেই এক চেতনাহীন জগতে বাস করতে থাকে। সীমাকুর শরীরটা ভাসিয়ে দেওয়ার পর আমি আর ভেঙ্কটেশ সমুদ্র তীরে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করলাম। তারপর কয়েক মুঠো বুনো ফুল ভাসিয়ে দিয়েছিলাম ওর স্মৃতিচারণা করতে করতে। তবে সেই রাতে আমরা যত ব্যস্তই থাকি না কেন, একটা বিশেষ দৃশ্য আমাদের চোখ এড়ায়নি। আমরা যখন সীমাকুকে টেনে তুলছিলাম, পায়ের নিচে সেই ল্যাভেন্ডারের ঝোপ তখনও ছিল তাদের স্বমহিমায়। টর্চের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল সবুজ বেগুনির কাটাকুটি। নাকে এসে লাগছিল তার সৌরভ। অথচ সীমাকু সেদিন দুপুরেই বলেছিল সে নাকি সব ঝাড়ে বংশে বিনাশ করে দিয়েছে। কয়েক ঘন্টার মধ্যে আবার গজিয়ে উঠল কিভাবে? নাকি সীমাকুরই ভুল হয়েছিল? ও হয়তো আদৌ ওগুলোকে ওপরায়নি। ওর মানসিক অবস্থা যেমন ছিল সেখানে ভুল বলাটা এমন কিছু অস্বাভাবিক নয়। ভেঙ্কটেশ তো বলেই দিল, সীমাকু আসলেই বোধহয় সি সিকনেসের শিকার। এমনিতে আমরাও তো সকলে কম বেশি মানসিক রোগী, তাই না স্যার? সবসময় সবার সিমটমসগুলো বাইরে থেকে দেখে বোঝা যায় না। পরিস্থিতি পরিবেশ অনুযায়ী হয়তো ফুটে ওঠে। সম্ভবত কিছু মানসিক সমস্যা ওর মধ্যেও আগে থেকেই ছিল। এই লং জার্নি আর ওয়েদার চেঞ্জের জন্য সেটা বোধহয় সিভিয়ার আকার নিয়েছিল, এবং সেটাই সম্ভবত অটো সার্কোফ্যাগিতে রূপান্তরিত হয়েছিল। এরমটা তো হতেই পারে, তাই না স্যার? ভেঙ্কটেশের এই যুক্তি আমি সম্পূর্ণ গ্রহণও করতে পারিনি, বর্জনও করতে পারিনি। মাত্র কয়েকদিনের মধ্যেই একজন সুস্থ স্বাভাবিক মানুষের এমন ভয়ঙ্কর রকমের আত্মভুক হয়ে ওঠাটা আমার কাছে খুব একটা সরল বিষয় বলে মনে হয়নি। অবশ্য এই নিয়ে আমি ভেঙ্কটেশের সঙ্গে আর কোনো তর্কও করিনি। নিজের কথার সপক্ষে আমার কাছে কোনো যুক্তি নেই, তত্ত্বের সপক্ষে দাঁড় করানোর মতো প্রমাণ নেই, মানসিক স্বাস্থ্য নিয়ে পর্যাপ্ত পরিমাণে তাত্ত্বিক জ্ঞানও নেই। কি নিয়ে তর্ক চালাবো আমি? আমি শুধু তর্ক চালিয়ে গেছি নিজের সঙ্গে। খোঁজার চেষ্টা করেছি কার্যকারণ, আর বারংবার ব্যর্থ হয়েছি। উত্তরের বিন্দুতে পৌঁছানোর আগেই হারিয়ে গেছি ধন্দের গলিগুছিতে। নিয়তি আমাদেরকে তাড়িত করে কোন দিকে নিয়ে চলেছে সত্যিই জানি না। তবে এখনো আমি কর্তৃপক্ষকে কোনো খবর দিইনি।
সীমাকুর মৃত্যু নিয়ে একটা বড় রিপোর্ট লেখা রয়েছে, ওটা ফিরে গিয়ে জমা দেব। তবে আমার একার মতটাই তো সব নয়, তাই ভেঙ্কটেশের কাছে একবার জিজ্ঞাসা করেছিলাম, তুমি তো সবই দেখছো ভেঙ্কটেশ, এখানে নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। আজ যেটা সীমাকুর সঙ্গে হলো, কাল সেটা আমাদের কারোর সঙ্গে হতে পারে। এরকম অবস্থায় তুমি কি করতে চাও? থাকতে চাও নাকি ফিরতে চাও? না স্যার, আমি আপাতত ফিরতে চাই না। আমাদের হাতে এখনো প্রচুর সময় আছে, আর আমরা আমাদের কাজে এখনো পর্যন্ত এতটুকু এগোতে পারিনি। তবে আপনার যদি মনে হয় যে আমাদের ফেরাটা সমীচীন, সেক্ষেত্রে অবশ্যই আমি থাকতে চাইব না। তৎক্ষণাৎ জানিয়েছিল ভেঙ্কটেশ। আমি এখনো দ্বিধার মধ্যে আছি। একবার ভাবছি কি করব এখানে থেকে। তার চেয়ে বরং বিপদ সংকেত পাঠিয়ে দিই। ওদের তো আস্তে আস্তেও 1 সপ্তাহ লেগে যাবে। পরক্ষণেই আবার মনে হচ্ছে এই মুহূর্তে এখান থেকে ফিরে যাওয়ার অর্থ হলো পরাজয়ের গ্লানি নিয়ে প্রত্যাবর্তন করা। জীবনের প্রথম এত বড় প্রজেক্টে আমি হেরে যাব। ভবিষ্যতে কি উইংয়ে আমার আর কোনো গুরুত্ব থাকবে, নাকি আর কোনো বিশেষ প্রজেক্টের ব্যাপারে আমাকে ডাকা হবে? এখন মধ্য দুপুর, রোদ এখানে এত উজ্জ্বল, পাতা এখানে এত সবুজ, বাতাস এখানে এত শুদ্ধ, যেন কোথাও শঙ্কার চিহ্ন মাত্র নেই। এক আশ্চর্য জীবনী শক্তি সঞ্চয়িত হওয়ার জন্য অপেক্ষা করছে প্রতিটা বিন্দুতে। অথচ ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই ভীত হয়ে উঠছি আমি। আসন্ন রাতের অনিশ্চিত বিভীষিকা শঙ্কিত করে তুলছে আমাকে। গত রাতটা নিরুপদ্রবী কেটেছে, আজও সেটাই হবে তো, নাকি আজই নেমে আসবে বিপদের খাঁড়া? আমার কি স্থানীয় বাসিন্দাদের কাছে সাহায্য প্রার্থনা করা উচিত? কিন্তু না তো আমি ওদের ভাষা বুঝি, আর নাইবা ওরা আমাদের ভাষা বোঝে। ওদের সঙ্গে সংযোগ স্থাপনের বিকল্প কোনো উপায়ও জানি না। তবে এত কিছুর মধ্যে এইটুকু নিশ্চিন্ত যে ভেঙ্কটেশ ভয় পায়নি, এবং যতটা বুঝছি এখনো পর্যন্ত সে সম্পূর্ণ সুস্থই রয়েছে। 21শে মার্চ রাত। চুপচাপ শুয়ে আছি তাঁবুর মধ্যে। শরীরে ক্লান্তির কোনো অভাব নেই, কিন্তু তবুও ঘুম আসছে না আমার। 2 চোখের পাতা এক করলেই দেখতে পাচ্ছি শুধু একটাই রং, কালো। চারিদিকে কালো, সঘন, নিবিড়, নিশ্চিদ্র। তীব্রতম রশ্মিরও সাধ্য নেই তাকে ভেদ করে ফুটে ওঠার। আমি ডুবে গেছি সেই মহিসাগরে। ভয় হচ্ছে, মনে হচ্ছে আর কোনোদিন হয়তো আমি আলোর মুখ দেখতে পাবো না। অন্যদিন ঘুম আসার আগে যে টুকরো টুকরো দৃশ্যের মিছিল ধেয়ে আসত, ঘুম যত গভীর হতো সেও তত সংযুক্ত হয়ে রচনা করত সম্পূর্ণ এক চিত্রমালা। আজ তাদের কারোর দেখা নেই। মাথার যন্ত্রণা নয়, পেটে ব্যথা নয়, বুকে কষ্ট নয়, অথচ কি এক অস্বস্তি দাপাদাপি শুরু করেছে আমার সারা শরীরে। কিছুতেই সুস্থির হতে পারছি না। আমার মধ্যেও কি তবে ওই সমুদ্র দৌর্বল্য দেখা দিল, নাকি এ হঠাৎ বেড়ে ওঠা কোনো স্নায়বিক অসুখ, অতিরিক্ত দুশ্চিন্তা আর রাত জাগাই হয়তো এর প্রধান কারণ? অথচ এক্ষুনি ম্যানোমিটার চালিয়ে দেখলাম রক্তচাপ আর নাড়ির স্পন্দন একেবারেই স্বাভাবিক। অবশ্য ঘুমের সমস্যা আমার নতুন কিছু নয়। কাজের চাপে আমি একসময় ঘুমকে অবহেলা করেছি, এখন ঘুম আমাকে অবহেলা করে। এর আগেও বহু বিনিদ্র রাত আমি কাটিয়েছি। তবে সমাধান যে একেবারেই নেই তা নয়, সঙ্গে ওষুধ আছে, খেয়ে ফেললেই হয়। এখনই ঘোর নেমে আসবে।
কিন্তু সাহস করে সেই ওষুধ খেতেও পারছি না। ভয় হচ্ছে এই যদি ঘুমের অতলে তলিয়ে যাই আর ঠিক সেই ফাঁকে ঘটে যায় অস্বাভাবিক কিছু। হাজার হোক, বিপদ বাস্তবে এক শিকার, আর শুধু শিকারই নয়, আর এই কথা কে না জানে যে শিকারী মাত্রই সুযোগ সন্ধানী। আমি একাডেমিক বইপত্রের সঙ্গে সঙ্গে কিছু হালকা বইও নিয়ে এসেছিলাম। ছোট গল্প, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, পাতলা পাতলা কয়েকটা গ্রাফিক নভেল। এর আগে আমার অগুন্তি নিরালা যাপনকে বর্ণময় করে তুলেছে এইসব বই। নিমেষের মধ্যে কেটে গেছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আজ আমি সেসবেও মন বসাতে পারছি না। তারাপদ রায়ের অত লোভনীয় বইটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেও রেখে দিলাম। এইমাত্র উঠে বাইরে থেকে একটু ঘুরে এলাম। আগুনটা ঠিকঠাকই জ্বলছে, আর নতুন করে জ্বালানি দেওয়ার প্রয়োজন হয়নি। ভেঙ্কাটেশের তাঁবুতে একটু উঁকি ঝুঁকি মেরে এসেছি। সোলার ল্যাম্পের তীব্রতা কমিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেও। মানুষ গভীর ঘুমে তলিয়ে গেলে যেমন তার চোখের পাতাগুলো অল্প অল্প কাঁপতে থাকে, মুখটা হাঁ হয়ে যায় সামান্য, ওর ঠিক তাই হয়েছে। তবে ওর এই ঘুম দেখে আমি একটু চিন্তিত। ও নিঃসারে ঘুমোচ্ছে। এরপর যদি আমিও ঘুমিয়ে পড়ি তবে নজর রাখার আর কেউ থাকবে না। আর যদি সেই সুযোগই বিপদ ঝাঁপিয়ে পড়ে, কে জানে, হয়তো বিপদ দাঁড়িয়ে আছে ওইসব গাছেদের পিছনে, ওই অগ্নিকুণ্ডের পাশে, কিংবা আমার মাথার কাছেই। হয়তো সে নজর রাখছে আমাদের উপর, অপেক্ষা করছে মুহূর্তের অসতর্কতা, একবার শুধু সুযোগ পাওয়ার অপেক্ষা। তারপর না 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 না, আমার ঘুমিয়ে পড়া চলবে না। আমাকে জেগে থাকতেই হবে। 24শে মার্চ দুপুর। ভাবতে পারিনি আবার এই ডায়েরিতে আমার কলমের আঁচড় পড়বে। দিন তারিখের হিসেব তো গুড়িয়ে গেছেই, নেহাত হাত ঘড়িটা হাতেই আছে, আর সেটা এখনো স্বমহিমায় সক্রিয়। তাই লিখতে পারছি। এখনো আমার শরীর লেখালেখি করার উপযুক্ত সুস্থ হয়নি। উঠে দাঁড়াতে গেলেই মাথা ঘুরছে ভীষণ। মনে হচ্ছে আমি যেন প্রকাণ্ড একটা নাগরদোলায় উঠে পড়েছি, আর সেই নাগরদোলা নিয়ন্ত্রণহীনভাবে পাক খাচ্ছে প্রবল বেগে। আমার মাথা ঘুরছে, বমি পাচ্ছে। শুধু কোনো আশ্চর্য কারণে আমি ছিটকে পড়তে পড়তেও পড়ছি না। গভীরভাবে কিছু চিন্তা করার শক্তি আমার মধ্যে অবশিষ্ট নেই। একটু ভাবতে গেলে অদ্ভুত একটা ক্লান্তি এসে অধিকার করে ফেলছে আমার মনন। এক সময় সেই ক্লান্তি ধীরে ধীরে পরিণত হচ্ছে অবসাদে। দুই পায়ে ছোট ছোট গোল গোল কিছু লালচে দাগ দেখতে পাচ্ছি। চুলকানো বা জ্বালা করার মতো সমস্যা হয়তো নেই, তবে দাগগুলো অল্প অল্প ফুলে আছে। সম্ভবত সেই বিভীষিকাময় রাতে কোনো বিষাক্ত পোকা আমাকে কামড়েছিল। শুনেছি এইসব দ্বীপে নাকি অনেক পতঙ্গ থাকে, যাদের দংশন কিছু কিছু সময় প্রাণঘাতীও হয়ে ওঠে। সেরকম কিছু না হলেই ভালো। তবে এরা ওই জায়গাগুলোয় দুবেলা কিছু একটা ভেষজ প্রলেপ লাগিয়ে দিচ্ছে, পত্রস্বেদও প্রয়োগ করেছে। সম্ভবত এরা এই অসুখটার চিকিৎসা জানে। আমি তবুও স্বস্তি পাচ্ছি না। আমি কি আদৌ বাঁচব, নাকি এইভাবেই এগিয়ে যাব মৃত্যুর দিকে? আমি কি সুস্থ হব কোনোদিন, নাকি বৈকল্য আর দৌর্বল্য স্থায়ীভাবে অক্ষম করে দেবে আমায়? এহেন পরিস্থিতিতে
সম্পূর্ণ মানসিক এবং শারীরিক বিশ্রাম নেওয়াটাই উচিত, কিন্তু সেটাও তো হয়ে উঠছে না। আমি এখন শুয়ে আছি পাতা, কাঠ আর মাটির প্রলেপ দিয়ে তৈরি একটা ঝুপড়িতে। রসুন জাতীয় কোনো একটা শুকনো কন্দ, যাতে প্রচণ্ড উগ্র গন্ধ থোকায় থোকায় ঝুলছে মাথার উপর। আমার মাথার কাছে বাঁশির মতো দেখতে ছোট্ট একটা বাদ্যযন্ত্র রাখা রয়েছে, যাতে কোনো অসুবিধায় আমি ফুঁ দিয়ে ওটা বাঁচাতে পারি। কেউ না কেউ ঠিক ছুটে আসবে আমাকে সাহায্য করার জন্য। গত রাতে যখন প্রচণ্ড তেষ্টায় আমার ছাতি ফেটে যাচ্ছিল, ওটাকে ব্যবহার করেছিলাম আমি। এদের দলপতি নিজে এসেছিলেন। আমি ইশারা করতেই চামড়া দিয়ে তৈরি ভিস্তি জাতীয় কিছু একটা থেকে যত্ন করে জল ঢেলে দিয়েছিলেন মুখের ভেতর। ঘরটা অনাধুনিক, অনাড়ম্বর, তবে খুব পরিষ্কার আর পরিচ্ছন্ন। অবশ্য এদের জীবনযাপনটাই এমন। পোশাকে, শরীরে, দাঁতের ফাঁকে, নখের কোণে, বাসন কুসুম, কোথাও এতটুকু ময়লার অস্তিত্ব নেই। দেখছি তো এই একটা দিন। এই ঘরে দুখানা চৌকো জানলা রয়েছে, যেখান দিয়ে যথেষ্ট আলো বাতাস আসে, তবে সন্ধ্যা থেকে সেগুলো বন্ধ রাখা হয়। ঘরে ধুনোর মতো গন্ধযুক্ত কিছু একটা চূর্ণ জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হয়। অনেক উঁচুতে ছোট্ট ছোট্ট চারটে ঘুলঘুলি আছে, ফলে ঘরের আবহাওয়া কোনো পরিস্থিতিতেই গুমুট হয়ে ওঠে না। বেশ সুচারু এদের জীবন প্রণালী। আমি নিজেকেই ঘরে আবিষ্কার করেছিলাম গতকাল সন্ধ্যায়। জ্ঞান ফেরার ঠিক পরই আমার মুখের উপর ঝুঁকেছিল অসংখ্য অচেনা মুখ। একটা মশাল জ্বলছিল দেওয়ালে, আর নাকে এসে লাগছিল ওই কন্দ আর চূর্ণ পোড়ার মিশ্র ঝাঁঝালো গন্ধ। উষ্ণ অনুভবে ভরেছিল আমার শরীরটা, যেন কেউ সযত্নে গোটা শরীরে সেঁকে দিয়েছিল আমার। শারীরিক কষ্ট ছিল, তবে পরিবেশটাও আরামদায়ক ছিল। প্রথমে ভেবেছিলাম এও বোধহয় স্বপ্নেরই অংশ। তারপরই মনে পড়েছিল স্বপ্নে উষ্ণতা বা গন্ধ অনুভব করা যায় না। পর্ণমোচী উদ্ভিদে পাতা গজানোর মতো ধীরে ধীরে ফিরে এসেছিল আমার চেতনা। তবে কেন জানি না, আমি আমার আশেপাশের মানুষগুলোকে দেখে এতটুকু আতঙ্কিত হইনি, বরং নিরাপদ বোধ করছিলাম। আমার মনে হয়েছিল আমার আবাল্যের পরিচিতরাই নিরাপত্তার বলয় ঘিরে রেখেছে আমায়। এবার আমার আর কোনো অনিষ্ট এরা হতে দেবে না। চেতনার সঙ্গে সঙ্গে ফিরে এসেছিল স্মৃতি। মনে পড়েছিল সীমাকুর সঙ্গে ঘটা ওই ঘটনাটার পুনরাবৃত্তির কথা। মনে পড়ল মধ্যরাত্রে সন্দেহের বশবর্তী হয়ে আমি কেমনভাবে গিয়ে দাঁড়িয়েছিলাম ভেঙ্কটেশের তাঁবুর পাশে। তাঁবুর ভিতরে কাউকে দেখতে না পেয়ে জঙ্গল ভেঙে কেমনভাবে আমি উদ্ভ্রান্তের মতো দৌড়ে গিয়েছিলাম সেই গর্তের কাছে। সেখানে মৃতপ্রায় ভেঙ্কটেশের মাংসহীন প্রায় কঙ্কাল শরীরটাকে পড়ে থাকতে দেখে আমার মৃত্যু ভয় জেগে উঠেছিল। আমি পাগলের মতো মুঠো মুঠো ল্যাভেন্ডার ছিঁড়ে ফেলছিলাম, ভেঙ্কটেশের রক্তাক্ত শরীরটাকে ধরে ঝাঁকাচ্ছিলাম আর তাকে জেগে উঠতে বলছিলাম। কখনো বা আকাশের দিকে তাকিয়ে উচ্চ কণ্ঠে বিলাপ করছিলাম। হয়তো ভেবেছিলাম আমার এই বুক ফাটা হাহাকার শুনে নেমে আসবেন কোনো পথভ্রষ্ট নক্ষত্র, জীবনদানের অলিক বরদান দেবেন ভেঙ্কটেশকে। অতি অস্থিরতার মধ্যেও আমি এইটুকু বুঝতে পেরেছিলাম, অতল খাদের ঠিক কিনারায় আমি দাঁড়িয়ে। আশেপাশে যত অবলম্বন দেখা যাচ্ছে সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কাঁটায় ভরা লতা। এবার একমাত্র স্থানীয়দের শরণাপন্ন হওয়া ছাড়া আর কিছুই করার নেই আমার।
তারপর কিভাবে সেই গর্ত থেকে উঠেছিলাম, তাঁবুতে ফিরে যাওয়ার বদলে এদের গ্রামের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছেছিলাম। তারপর আমি অচেতন হয়ে সেখানে লুটিয়ে পড়ি। অত উত্তেজনা, দুশ্চিন্তা, আতঙ্ক, এত কিছু আমার স্নায়ু একসঙ্গে সামলাতে পারিনি। আমি বুঝতে পারছি সেই সময়ই খুলে গিয়েছিল দরজা, আর এরা আমাকে নিয়ে নিয়েছিল তাদের হেফাজতে। এরাই সেবা যত্ন করেছে, খাইয়েছে, আগলে রেখেছে। কোনো এক ফাঁকে গিয়ে নিয়ে এসেছিল তাঁবু আর অন্যান্য সব জিনিসপত্র। আর এদের সেই উদার বদান্যতার জন্যই আমি এখন এই বিছানায় শুয়ে শুয়ে আমার এই ডায়েরি লিখছি। নয়তো আমারও এতদিন ওই ভেঙ্কটেশ বা সীমাকুর অবস্থায় থাকার কথা। আজ সকালেই আমি স্যাটেলাইট ফোনের মাধ্যমে হেড অফিসে খবর পাঠিয়ে দিয়েছি। বিস্তারিত কিছু জানাইনি, শুধু বলেছি সীমাকুর মতো ভেঙ্কটেশও আমাদের মধ্যে নেই, এবং আমি নিজে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে বাস করছি, যেখানে যে কোনো মুহূর্তে আমার প্রাণ সংশয় হতে পারে। এই পরিস্থিতিতে যত তাড়াতাড়ি উদ্ধারকারী দল পাঠানো যাবে ততই মঙ্গল। আমার সৌভাগ্য, আমার কথা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এই কথা জানিয়ে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে খুব শীঘ্রই আমার জন্য উদ্ধারকারীর দল আসবে। জাহাজ নয়, আমাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠানো হবে। আগেই বলেছি, ন্যূনতম কিছু ইশারা ইঙ্গিত ছাড়া আমার আর এখানকার বাসিন্দাদের মধ্যে যোগাযোগ স্থাপনের আর কোনো মাধ্যম নেই। সেই ইঙ্গিতও যে খুব একটা স্পষ্ট তা নয়। তবু একদিন ধরে টানা দেখতে দেখতে আমি কিছুটা আন্দাজ করতে পারছি ওদের কথাবার্তা। ওরা আমাকে জানিয়েছে যে যতদিন না আমি দ্বীপ থেকে বেরোতে পারছি ততদিন আমার নিরাপত্তার দায়িত্ব ওদের। আমার সেবা যত্ন এবং চিকিৎসার জন্য যা কিছু করা সম্ভব সব ওরাই করবে। তবে আমি যেন কোনোভাবেই ওদের এখতিয়ারের বাইরে না যাই, সেক্ষেত্রে ওদের আর কিছু করার থাকবে না। আমি সেই বোকামি করবও না। এমনিতে শৌচকর্ম আর স্নানের সময়টুকু বাদ দিলে আমি ঘরের বাইরে পা দিচ্ছি না। শরীর তো দিচ্ছেই না, আর অন্তত ওই শুকনো মাছের থেকে এই কন্দের গন্ধ অনেক সহনশীল। আমি হয়তো নিরাপদেই ফিরে যেতে পারবো, তবে রহস্যের সমাধান করতে পারলাম না। এই কথাটা ভাবা মাত্রই মনটা বিষাদাচ্ছন্ন হয়ে উঠছে। যদি এদের সঙ্গে সেইভাবে কথাবার্তা বলতে পারতাম তবে হয়তো কিছু সূত্র পেলেও পেতে পারতাম। থাক, আজ আর লিখতে পারছি না কিছু। আমার দৃষ্টি ঝাপসা হয়ে উঠছে। শরীরটা আরেকটু সুস্থির হোক, তারপর দেখা যাবে। 26শে মার্চ, রাত। কি আরাম, কি শান্তি! এই মুহূর্তে ঘরে ফিরে আসার সুখকেই বোধহয় স্বর্গীয় সুখ বলা যায়। আমি ফিরে এসেছি আমার পুরনো বাসস্থানে। সেই ঘর, সেই শহর, সেই অত্যাধুনিক প্রযুক্তি আর যন্ত্র নির্ভর সভ্যতা। জলের মাছ জলে ফিরে গেলে তার অনুভূতি যেমন হয়, আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছে। কর্তৃপক্ষকে আমি নিজের ব্যর্থতার খতিয়ান সংক্ষেপে জানিয়েছি। তারা খুব বেশি কিছু জানতে চাননি বা আমাকে কোনো দোষারোপও করেননি, বরং যথেষ্ট সাহায্য করেছেন আমার দ্রুত সুস্থতা কামনা করে। তারা সবেতন ছুটি মঞ্জুরও করে দিয়েছেন। তবে আমি জানি এই ঝামেলা এত সহজে মিটবে না। দুজন জলজ্যান্ত মানুষ
পৃথিবীর বুক থেকে মুছে গেছে, অথচ সেই একই অভিযান থেকে তাদের সঙ্গী নিজে ফিরে এসেছে অক্ষত দেহে। এই ঘটনা নিয়ে একটা তোলপাড় হবেই। হয়তো অস্ত্রকে শানিত করতে করতে ওরা অপেক্ষা করছে আমার সুস্থ হয়ে ওঠার। কি হতে পারে? আমাকে দায়িত্বজ্ঞানহীন এবং অকর্মণ্য বলা হতে পারে কি? আমাকে খুনি এবং রক্তলোলুপ বলা হতে পারে, আমাকে ষড়যন্ত্রী বলা হতে পারে, এবং এত কিছুর দায় আমাকে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়াও হতে পারে। তবে সে যা হবে তখন দেখা যাবে। অনেক কিছু লেখার আছে আমার, এমন কিছু আমি জেনেছি যা কোনো বই বা গবেষণাপত্র আমাকে জানাতে পারত না। আজ রাতটা বিশ্রাম নিয়ে কাল থেকে সেসব লিপিবদ্ধ করার কাজ শুরু করব। তবে কাল একবার একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। পায়ের সেই দাগগুলো আরো বেশ কিছুটা ফুলে উঠেছে, অস্বস্তিও শুরু হয়েছে সেসব জায়গায়। চামড়ার ভিতরে খুব সরু সূঁচ ফুটলে যেমন মনে হয়, ওই জায়গাগুলোতেও ঠিক তেমনই মনে হচ্ছে। সম্ভবত ওদের ভেষজ চিকিৎসা কোনো কাজে আসেনি, কিংবা এই অসুখটাই ওদের অজানা। যেটুকু ওরা করেছিল পুরোটাই ছিল উপসর্গ ভিত্তিক চিকিৎসা। তবে এই চিকিৎসাটা কাজে আসুক আর নাই আসুক, আমার মতো একজন সম্পূর্ণ বহিরাগতের জন্য ওরা যা করেছে তার জন্য আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তবু ভাগ্য সুপ্রসন্ন যে এখনো পর্যন্ত অন্য কোনো শারীরিক উপসর্গ দেখা দেয়নি। যাই, একটু গরম জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে তুলো ডুবিয়ে সংক্রমণগুলো পরিষ্কার করে ফেলি। আঠাশে মার্চ রাত। জীবন যে কখন কার জন্য কি সাজিয়ে বসে থাকে তা অগ্রিম বোঝা শুধু অসাধ্য নয়, অসম্ভবও বটে। এই যেমন গতকাল অনেক কিছু লেখার কথা থাকলেও লিখে উঠতে পারিনি, আর বিশেষ এক কারণে চিকিৎসকের কাছেও গিয়ে ওঠা হয়নি। সে যাই হোক, এখন যখন সুযোগ পেয়েছি তখন সবকিছু লিখে রাখি। এই সুযোগ যে আবার পাবো এমন কোনো নিশ্চয়তা নেই। আগেই বলেছি, কর্তৃপক্ষ আমার অবস্থাটা বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করেছিল। তাদের দেওয়া প্রতিশ্রুতি মতো 25 তারিখ বেলায় আমাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার পাঠিয়েছিল। সেটাকে দেখে মানুষগুলোর চোখে আতঙ্ক, সম্ভ্রম আর বিস্ময় মিশ্রিত যে অভিব্যক্তি ফুটে উঠেছিল তা আমার স্মৃতিতে এখনো উজ্জ্বল। আসার আগে আমি ওদেরকে কয়েকটা কনডেন্সড মিল্কের টিন, গুঁড়ো দুধ আর কিছু চকলেট দিয়ে এসেছি। দ্বীপে তো হেলিপ্যাড থাকার কোনো প্রশ্নই নেই। তাছাড়া জরুরি অবতরণের জন্য উপযুক্ত কোনো জায়গাও পাওয়া যায়নি। ফলে ঝুলন্ত সিঁড়ি বেয়ে ভাসমান হেলিকপ্টারেই উঠতে হয়েছিল আমাকে। আমার মতো একজন অপটুর পক্ষে কাজটা একদমই সহজ ছিল না। তবে এইটুকু বাদ দিলে নিরুপদ্রবেই ফিরে এসেছিলাম আমি। তবে তার আগের দিন অর্থাৎ 24 তারিখ রাতে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে। অনেক অজানা প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছিলাম সেই রাতে। ডায়েরিতে আগেই লিখেছি যে 24 তারিখ আমি তুলনামূলক সুস্থ ছিলাম। অন্তত স্বাভাবিকতা ব্যাপারটা পুরোপুরি ফিরে এসেছিল আমার মধ্যে। ওই দিন রাত্রেও আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যথা নিয়মে। ওরা আমার হাত মুখ মুছিয়ে দিয়েছিল, পায়ের সংক্রমণে ওষুধ লেপে দিয়েছিল, কপালে প্রয়োগ করেছিল একটি সুগন্ধি অনুলেপন। আমার ধারণা ওই অনুলেপন স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। অন্যান্য দিনগুলোতে সাধারণত ওই প্রক্রিয়ায় আমি শুয়ে পড়ে থাকতাম এবং মশালের জ্বালানি কমিয়ে আলোর তীব্রতা ওরা কমিয়ে দিত। কিন্তু ওই দিন এই নিয়মে ব্যাঘাত ঘটেছিল। ওই দিন ওদের পুরোহিত বা প্রধান উপাসক
স্বয়ং এসেছিলেন আমার ঘরে। আমার সামনে বিছিয়ে দিয়েছিলেন ভূর্জপত্রে অঙ্কিত এক চিত্রমালা। ইশারা করেছিলেন সেটা পড়ার জন্য। আগেই বলেছি, ওরা যথেষ্ট ভালো ছবি আঁকতে জানে। হয়তো ওদের অঙ্কন শৈলীতে কিছু কিছু আদিমতার ছাপ থেকে গেছে। রঙের ব্যবহারও তুলনামূলক একমাত্রিক, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলে তার অন্তর্নিহিত বার্তাটা বুঝতে একদমই অসুবিধা হয় না। তাছাড়া পেশাগত সূত্রে চিত্রলিপির মতো বিষয় নিয়ে নাড়াচাড়া করার অভ্যাস আমার যথেষ্টই আছে। সুতরাং ওই ভূর্জপত্র পড়তে আমার কোনো অসুবিধাই হয়নি। আমার সব ক্লান্তি কর্পূরের মতো উবে গিয়েছিল। নেশার ঘোরের মতো আচ্ছন্নভাবে দেখে গিয়েছিলাম সেই সব চিত্রমালা, যেগুলো নিছক ছবির সারি ছিল না। সেগুলো ছিল ছবিকে মাধ্যম করে বলে যাওয়া একটা কাহিনী, শ্বাসরোধী, অবাস্তব, অসম্ভব। এমনই এক অলীক গাথা যা নিয়ে কখনোই কোনো প্রতিবেদন লেখা যাবে না, কোনো বক্তব্যে যা উপস্থাপিত করা যাবে না, এমনকি তথাকথিত সভ্য সমাজে কারুর সঙ্গে যা নিয়ে আলোচনা পর্যন্ত করা যাবে না। কিন্তু এই গল্প আমি নিজের মধ্যে কতদিনই বা রেখে দেব? তাই এখানেই আমার মতো করে এটা লিপিবদ্ধ করছি। গল্পের শুরু হয়েছিল একটা উল্কাপাত দিয়ে, তবে সেটা যে উল্কাই ছিল, অন্য কোনো জ্যোতিষ্ক বা ব্যাখ্যাতীত কোনো মহাজাগতিক বস্তুপিণ্ড ছিল না, সেই বিষয়ে আমি নিশ্চিত নই। চিত্রে তাকে চিহ্নিত করা হয়েছিল উজ্জ্বল এক গোলক হিসাবে, যে গোলক আছড়ে পড়েছিল ভূমধ্য সাগরের বুকে জেগে থাকা অসংখ্য অখ্যাত দ্বীপগুলোর একটাই। না, তার এই প্রপাত কোনো অগ্নিকাণ্ড সৃষ্টি করেনি বা সাংঘাতিক কোনো ক্ষতি সাধন করেনি। কেবল সেই রাতে একজন মহিলা যখন অজান্তে গোলকটার কাছাকাছি গিয়েছিল, মহিলার ভিতর সে আশ্চর্য গোলক ঢুকে পড়েছিল। মুহূর্তে বদলে গিয়েছিল সেই মানবী। সেই অবস্থায় ভূমিস্তর ভেদ করে অনেক গভীরে নেমে গিয়েছিল সে। সেই আশ্চর্য গোলকের প্রভাবে তার শরীর পরিবর্তিত হয়ে গিয়েছিল অনেকটা। তার আঙুলগুলো হয়েছিল আকর্ষ, শিরা উপশিরাগুলো হয়েছিল সেই আকর্ষের অঙ্কুর। অক্ষয় আয়ুর সঙ্গে সঙ্গে সে পেয়েছিল অনন্ত জীবনী শক্তি। ধীরে ধীরে শিকড়ের মতো বহু আকর্ষ সে প্রসারিত করে দিয়েছিল দ্বীপের তলদেশ জুড়ে। তার ভিতরে সঞ্চিত থাকা মহাজাগতিক শক্তি আর সৃষ্টির রহস্যময় ইশারায় উৎপন্ন হওয়া জীবন রস সঞ্চারিত হয়েছিল দ্বীপের মাটিতে। তারই প্রভাবে গোটা দ্বীপ হয়ে উঠেছিল জীবন্ত। আশ্চর্য এক প্রজনন শক্তি আবির্ভূত হয়েছিল তার বুকে। তাছাড়া সে সঞ্চালিত হতে পারত, ফলে প্রায়শই গোটা দ্বীপ সরে যেতে লাগল নিজের অবস্থান থেকে। দ্বীপের মাটি কণা বদলে যেতে থাকল প্রাণ বীজে। সে এক আশ্চর্য বীজ। তাপ, কম্পন, প্লাবন, খরা কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারল না। দ্বীপের মাটি ফুঁড়ে উঠে এসেছিল ঝাঁক ঝাঁক ল্যাভেন্ডার। সেগুলোকে ল্যাভেন্ডার বলছি বটে, কারণ ছবিতে তাদেরকে সেভাবেই উপস্থাপিত করা। তবে তারা আদৌ ল্যাভেন্ডার ছিল না। তারা ছিল ল্যাভেন্ডারের রূপের আড়ালে আত্মগোপন করে থাকা এক শ্রেণীর অলৌকিক জীব। রাত নামলেই তারা উদ্গীরণ করত মোহময় সৌরভ। আগুন দেখলে যেমন ছুটে আসে ঝাঁক ঝাঁক পোকা, সেই গন্ধেও আকৃষ্ট হয়ে ছুটে আসত মানুষেরা। অদ্ভুত এক মানসিক বিকৃতির শিকার হতো তারা। নিজেদের মাংসের প্রতি লালসা জেগে উঠত তাদের, আর সেই লালসা নিবারণ করতে গিয়ে অজান্তেই নিজেদেরকে আহুতি দিয়ে ফেলত তারা। আর তাদের রক্তে সুপুষ্ট হতো সেই জীবের দল। প্রথমে সেই গাছগুলোর উপস্থিতি সীমাবদ্ধ ছিল,
কেবল গর্তের মধ্যের অংশটুকুতেই। তখন একজন করে মানুষের রক্ত হলে তাদের চলে যেত। এরপর তারা বাড়তে শুরু করেছিল দ্রুত। খাদ্যের প্রয়োজনও বেড়েছিল সমানুপাতিক হারে। ডারউইনীয় তত্ত্বের এক গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য ছিল অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই নীতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে কে টিকবে আর কে হারিয়ে যাবে। এক্ষেত্রে ঘটেছিল ঠিক তেমনই এক ঘটনা। প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছিল স্থানীয় জনজাতির সংখ্যা। সুতরাং তারাও তৎপর হয়ে খুঁজছিল আত্মরক্ষার উপায়। তারা দেখেছিল ওই ল্যাভেন্ডারের ঝাড়কে সমূলে উপড়ে ফেললেও বা আগুনে জ্বালিয়ে দিলেও কিছুই হয় না। কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে স্বমহিমায়। যতই অনুন্নত হোক, প্রাকৃতিক দুর্যোগ আর বিবিধ প্রতিকূলতার সঙ্গে লড়াই করে দীর্ঘকাল বেঁচে আছে তারা। কিন্তু এই সমস্যার সমাধান খুঁজতেও তাদের দেরি হয়নি। প্রথমে তারা নিজেদের গ্রামকে ঘিরে ফেলেছিল প্রাচীর, তৈরি করেছিল শক্তপোক্ত ফটক, তারপর ব্যবস্থা নেয় গন্ধরোধের। বসতির সীমানা বরাবর এবং প্রত্যেকটা কুটিরের আশেপাশে তারা ছড়িয়ে দিয়েছিল শুকনো সামুদ্রিক মাছ। ঘরে ঘরে ঝুলিয়েছিল উগ্রগন্ধি কন্দ। সূর্যাস্তের পর ভুলেও পা দিত না প্রাচীরের ওপারে। এমনকি ঘরের বাইরেও বেরোতে হলে সেই কন্দ নাকে বেঁধে নিয়ে তারা বেরোত। হাড় মেরেছিল রক্তপায়ী জীবেরা। প্রতিনিয়ত তারা গজিয়ে উঠত বটে, তবে খাবারের অভাবে বৃদ্ধি পাওয়ার আগেই অপমৃত্যু ঘটত তাদের। দৃশ্যটা বদলে যায় অনেক বছর পর, যখন জাহাজ বোঝাই লোক এসে অবতরণ করল দ্বীপের মাটিতে। তাদের রক্ত পান করে আবার বেড়ে উঠল রক্তবীজের ঝাড়। হু হু করে ছড়িয়ে পড়তে লাগলো তারা। কিছু দিনের বিরতির পর আবার এলো আর এক দল। আবার বৃদ্ধি হলো তাদের। এরপর যখন সাময়িকভাবে মানুষের আগমন বন্ধ হলো, তখন আবার তারা কমতে লাগলো সংখ্যায়। অবশেষে আমরা এসে পৌঁছালাম। তারপরের গল্পটুকু আমরা জানি। এরপর হয়তো আবার ওরা মুছে যাবে, সুপ্ত হয়েই থাকবে, যতদিন না নতুন মানুষেরা ওদের খাদ্য জোগাতে আসছে। তবে চিরতরে নির্মূল ওরা কখনোই হবে না। এমনকি ওই দ্বীপ সমুদ্র গর্ভে তলিয়েও যায়, তবুও জল ফুঁড়ে মাথা তুলবে ওরা। রাত্রি নামছে বাইরে। রাজপথ দিয়ে ছুটে যাচ্ছে অসংখ্য গাড়ি ঘোড়া। চতুর্দিক আলোয় আলোয় ছয়লা। এই পরিবেশের মধ্যে বসে সেই দ্বীপকে অলিক বলেই মনে হচ্ছে। আর এইসব কাহিনী সম্পূর্ণ অবাস্তব, হয়তো যেন ওসব কিছু কখনোই ছিল না। সবটাই আমার ভ্রান্তি, সবটা এক দুঃস্বপ্নের স্মৃতি। আচ্ছা, কটা বাজে এখন? এই তো টেবিল ঘড়ি, কাঁটা বলছে 12:30। কত মানুষ চলে গেছে বিছানায়, ডুব দিয়েছে স্বপ্নের অতল খাদে, সাঁতরে বেড়াচ্ছে অলিক জলচরদের সঙ্গে। কিন্তু আমার ঘুমানোর কোনো উপায় নেই। সেই যে সেদিন ভেঙ্কটেশের রক্তে মাখামাখি হয়ে গিয়েছিলাম আমি, আর তাতে এসে আটকে গিয়েছিল ল্যাভেন্ডারের পাপড়ি। তারপর থেকে ধীরে ধীরে বদলে যাচ্ছি আমি। সম্ভবত পূর্বে কারুর মধ্যে এই পরিবর্তন আসেনি, কারণ পূর্বে কারুর আমার মতো দুর্বল গ্রুপের রক্ত ছিল না। আমার অ্যান্টিজেনহীন রক্তই আমাকে সাহায্য করেছে এত সহজে বদলে যেতে। আমার পায়ের সেই সব ফুলে ওঠা অংশগুলো, সেখানে অস্বস্তি এখন প্রবল। কি যেন আকুলি বিকুলি করছে ওগুলোর ভিতরে। এই তো আমার সময় ঘনিয়ে এসেছে। এবার ওগুলো ভেদ করে বেরিয়ে আসবে
ল্যাভেন্ডারের মতো দেখতে প্রাণীরা, ঠিক গত রাতের মতো তাদেরকে আমি পরম যত্নে রোপণ করব নানান জায়গায়। এত বড় শহর, এত মানুষ এখানে ঘোরাফেরা করছে প্রতিনিয়ত, খাদ্যের অভাব তাদের কোনোদিনই হবে না। দ্রুত বেড়ে উঠবে তারা, বাড়তে বাড়তে একসময় ঢেকে ফেলবে সভ্যতার সকল অহংকার। আর চিরজীবী, চির অপরাজেয় আমি তখনও উৎপাদন করে যাব, করেই যাব। হয়তো এই শহরও একদিন হেঁটে চলে বেড়াবে ওই দ্বীপের মতন। শুনছিলেন সৃজিত সরকারের কলমে লালসা আর ল্যাভেন্ডার। গল্পপাঠ আমি রক্তিম, সীমাকু এবং ভেঙ্কটেশের ভূমিকায় অভিষেক, শব্দগ্রহণ রিম্পা, আবহ অভিষেক, প্রচ্ছদ দীপঙ্কর, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আমাদের গল্প অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা জানেন ঠিক কি কি করতে হয়। লাইক করতে হয়, শেয়ার করতে হয়, আর এরকমই গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়। আজকের মতো এতটুকুই। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী উপস্থাপনা নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।